আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। কিন্তু প্রথম দিন থেকেই নিহত চিকিৎসকের পরিবার থেকে সতীর্থ সবাই জোরালোভাবে একটাই দাবি করে আসছেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। শিয়ালদা আদালতের বিচারকের নির্দেশনামার নানা অংশ থেকে সেই সন্দেহ আরও জোরালো হচ্ছে। 32 নম্বর পাতায় আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেছেন, দেহ উদ্ধার হওয়ার পর তিনি তড়িঘড়ি ফোন করেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কল ব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তার বয়ানে বলেছেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। এভিডেন্সে রেকর্ড করেছেন PW6 যিনি ডক্টর আর কি এক্সামিন হয়েছেন আর কি, উনি বলেছেন যে ওনাকে বলেছিল যে সঙ্গে সঙ্গে ওটা মর্গে পাঠিয়ে দিতে, কিন্তু তিনি বলেন যে অলরেডি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যতক্ষণ না ইনভেস্টিগেট করছে ততক্ষণ পর্যন্ত ডেড বডি মর্গে পাঠানো যাবে না। সেটা এভিডেন্সে আছে এবং জজ সাহেব সেটা রেকর্ডও করেছেন আর কি। মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান তার যে প্রথম রিয়াকশন হওয়া উচিত, সেই রিয়াকশনের সঙ্গে প্রতিক্রিয়ার সঙ্গে এটা মানানসই নয়। প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত যে আমাদের কোনো চেষ্টা করা উচিত কিনা, যাতে মেয়েটি এখনো বেঁচে আছে কিনা, বাঁচানোর কোনো সুযোগ আছে কিনা। তারপরে সেটা পুলিশকে খবর দেওয়া উচিত। এরপরে পুলিশ তাকে মর্গে নিয়ে যাবে বা কি করবে, এটা পুলিশের কাজ। কখনোই একজন প্রশাসনিক প্রধান এই যে কথাগুলি বলেছেন, এটা নিয়ে আমাদের যে ট্রায়াল কোর্ট সেখানেও এই প্রশ্ন উঠেছে। নিহত চিকিৎসকের পরিবারের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলের এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে তাদের জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন, হয়তো পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। বিচারকের নির্দেশনামার 33 নম্বর পাতা অনুযায়ী এক সাক্ষী তার বয়ানে জানিয়েছেন কেন নিহত চিকিৎসকের বাবাকে বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে, তার প্রতিবাদ করেন তিনি। সেই মুহূর্তে যারা ওখানে ছিল সেটা তাদের দায়িত্ব ছিল আর কি, কোনো তদন্ত না করে এরকম করে হঠাৎ করে বলে দেওয়া যে এটা সুইসাইড, এই প্রচেষ্টা ছিল না, এটাও যেরকম বলা যাচ্ছে না। এবং তারা ডাক্তার আর কি, তারা তো দে আর মোস্ট এক্সপার্ট, তারাই বলতে পারতো যে যেহেতু কিছু মার্ক অফ ইনজুরি ছিল আর কি গলাতে, নাকে এবং মুখে, হ্যাঁ, সেই জন্যই হয়তো তারা বলতে চায়নি যে এটা সুইসাইড। অ্যানাটমি বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস তার সাক্ষ্যে জানিয়েছেন, মৃতদেহ বিকেল 5:10 মর্গে পৌঁছয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টালা থানার বিশেষ অনুমতিতে ময়নাতদন্ত করা হয়। বিচারকের নির্দেশনামার 23 নম্বর পাতায় নিহত তরুণী চিকিৎসকের পারিবারিক বন্ধুর বয়ানে বলা হয়েছে, তড়িঘড়ি শেষকৃত্য খুবই সন্দেহজনক এবং মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেন, যা প্রত্যাখ্যান করে পরিবার। আমরা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। আগে তো অন্য একটা গাড়ি করে সব দেহবাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যায়, এবং তখন গিয়ে দেখি যে প্রচুর পুলিশ ঘিরে রেখেছে ওই যেখানটা ক্রিমেশনের যে জায়গা। তারপরে যখন এই ঘটনা ঘটে, তারপরে যখন সমস্ত হয়ে যায়, আমরা যখন বেরোই তখন দেখি জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। এটা একটা অতি সক্রিয়তা তো মনে হয়েছেই। উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। ডক্টর তমনাশ চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, আপনারা স্পেসিফিক দাবিতে এই আন্দোলনের রাস্তায় ছিলেন। একটা হচ্ছে সঞ্জয় রায় একাই কাজ করতে পারে না, কেন এই খটকা আমাদের আজও আছে। PM রিপোর্ট দেখিয়ে বলবো যে 25টা আঘাতের চিহ্ন, 16টা শরীরের বাইরে, 9টা শরীরের ভেতরে, একা সঞ্জয়ের পক্ষে ঘটাতে তার পক্ষে সম্ভব না, এই প্রশ্ন এখনও আছে। পেছনে কারা, সঙ্গে কারা? সঞ্জয়কে বাঁচাতেই কি 14 তারিখ হামলা হয়েছিল আরজিকরে, এই প্রশ্ন আপনারা তুলেছেন। সঞ্জয়ের সঙ্গে যুক্ত কোনো কারণেই শৌচাগার ভাঙা হয়েছিল ঘটনাস্থল লাগোয়া, এই প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় সবথেকে বড় প্রশ্ন, আপনারা সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, সেটা পেলেন না। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় বললেন মাননীয় বিচারক। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইয়ের
বা বিচার চাওয়ার যে রাস্তা কতটা দীর্ঘ মনে হচ্ছে এখনো? আসলে এই লড়াইটা শুধু ধর্ষক আর খুনির বিরুদ্ধে না, এই লড়াইটা একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এবং আমরা মনে করি এই লড়াই দীর্ঘস্থায়ী। কারণ এই ঘটনা যদি বিরল না হয়ে থাকে, একজন কর্মরতা চিকিৎসক কর্মরত, সেটা হচ্ছে অবস্থায়, হাসপাতাল, একদম কর্মক্ষেত্রে হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকে না, নার্স থাকে না, সেখানে রোগী থাকেন, আমার আপনার বাড়ির মা বোনেরা থাকেন, দাদা দিদিরা থাকেন, তাদের বাড়ির লোকেরা থাকেন, তাদের সুরক্ষার প্রশ্ন। একজন বাহিনীরই একটি অংশ সিভিক ভলেন্টিয়ার, যার রক্ষা করার দায়িত্ব, সে চলে গেল এরকম একটি নৃশংস ঘটনা ঘটাতে এবং ঘটালো, হত্যা করলো, যার সাথে আমরা মনে করি আরও অনেকেই জড়িত, যদিও আজকে যার শাস্তি হয়েছে সে তো জড়িত আছেই। এই অবস্থায় এই ঘটনা যদি বিরল না হয়, তার সাথে আরেকটা কথা, একজন চিকিৎসক এর মৃত্যু শুধু একজন চিকিৎসকের মৃত্যু নয়, এই চিকিৎসক তার জীবনে অনেক মানুষের জীবন দিতে পারত। তার সেদিন 36 ঘন্টা ডিউটি ছিল, সে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে সেই তার কর্মস্থলে ধর্ষিত হলো, খুন হলো। এটা যদি রেয়ার কেস না হয়, আমার মেয়ের মৃত্যুর পর আমি যে লড়াই দেখেছি, যে প্রতিবাদ দেখেছি, আমি তো এতদিন জানতাম মানুষের হয়তো মেরুদণ্ডই নেই, কিন্তু আমি দেখেছি সেদিন অনেক যারা অতি ভালো মানুষ নীরব থেকেছিল, তারাও সেদিন রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করতে শিখেছিল আমার মেয়ের মৃত্যুর পর। তাহলে এটাকে যে জাজ রেয়ার কেস মনে করছেন না, সিবিআই সেই তথ্য প্রমাণ আনতে পারেনি সামনে, সেই জন্যই এটা সিবিআই এর ব্যর্থতা বলে আমি মনে করব। যখন এই রায়টা বেরোলো, সবাই একটাই প্রশ্ন, আপনার কি এতে খুশি আমাদের হওয়া এ জীবনে আর হবে না? আর ঘরের মেয়েকে হারিয়ে কোনো রায়, কোনো বিচারই আমাদেরকে খুশি করতে পারবে না। হ্যাঁ, অপরাধ যেটা হয়েছে, আমরা মনে করি না যে সে একাই অপরাধ করেছে। তো সেখানে দাঁড়িয়ে একজন যে তার সাময়িক একটা বিচার হয়েছে সেটা আমরা শুনেছি, কিন্তু যে ও একা দোষী বা আর কেউ নেই, এটা যতদিন না আরও যারা মাথায় বসে আছেন তারা যতদিন না তারা ধরা পড়ছে বা প্রকৃত অর্থে যতদিন না তাদের বিচার হচ্ছে, আমরা এটাকে জাস্ট একটা স্টেপ, আমরা আরও যে আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াইটাকে যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা ধাপ হিসেবেই আমরা এটাকে দেখি। এই প্রথম পদক্ষেপে, প্রথম স্টেপে কোনো প্রশ্ন রইল কি আজকের রায়ের? প্রশ্ন তো আমাদের অনেক প্রশ্ন, আমাদের প্রতিটা স্তরে 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 প্রশ্ন রয়েছে, যার কোনোটাই আমরা কোনো উত্তর পাইনি। আমরা যেটা বুঝতে পারছি যে তাকে একটা সামনে দাঁড় করিয়ে, স্কেপগোট যাকে বলা হয়, দাঁড় করিয়ে পুরোটাই সাজানো ঘটনা, এটা সাজানো, এটা সাজানো হয়েছে, এটা সাজিয়ে তাকে একটা রায় দিয়েছে। এই রায় নিয়ে এখন সবাই যারা মাতামাতি করছে, কেউ বলছে যে এটা হলে ওটা হতো, কিন্তু আমাদের মনে প্রচুর প্রশ্ন, সেগুলো নিয়েই আমরা পরবর্তীকালে লড়াই চালিয়ে যাব। আমাদের লড়াই সবে শুরু হয়েছে। অফিসিয়ালি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার রক্ষা করা যার কাজ, সব অর্থে যে রক্ষক, আমি বলছি এটা কেন বিরলের মধ্যে বিরলতম নয়? আমি জানি না, আমি আইনের বিষয়ে আমার কোনো ডিগ্রি নেই, আমার জ্ঞান নেই, তুমি বলো যে কি হলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হতো। সিভিক ভলেন্টিয়ার যখন কোনো ঘটনা ঘটাচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব না যে এই ঘটনার দায়িত্ব যারা সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করছেন তাদের উপরেও বর্তায়? প্রশ্নগুলো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোকে প্রুভ করতে হয়। প্রুভ করবেন কে? প্রসিকিউশন। এখানে প্রসিকিউশন কে? সিবিআই। তারা তদন্ত করেছেন। আমি যার জন্য প্রথম থেকেই বলছিলাম, আমার মনে হয় আমি যেমন বলেছি, এরকম প্রচুর নাগরিক, অনেক নাগরিকই কথা বলেছেন যে এই মামলাটির সঙ্গে খুন এবং ধর্ষণের বিচার যেমন জড়িত, তার সঙ্গে এই ট্যাম্পারিং অফ এভিডেন্সের যে বিচার, সেটা করাও খুব জরুরি ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়নি, ফলে বিরলের মধ্যে বিরলতম প্রতিষ্ঠিত করার প্রশ্নে যে বিচারক সেখানে রায় দিচ্ছেন, তাকে ওই এভিডেন্সের, সাক্ষ্য প্রমাণের চার দেয়ালের মধ্যে রায় দিতে হচ্ছে। সোমবার রায় ঘোষণার সময় শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বলেন, তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেন না। এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক সবাই প্রশ্ন তুলেছেন সিবিআই এর তদন্ত নিয়ে। সিবিআই আগে উত্তর দেখেছে, অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়েছে। এর পাশাপাশি এই প্রশ্ন উঠছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের কি হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই?
তাতে কি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তা থাকবে? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলেও 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় দুজনেই জামিন পেয়ে যান। তাই প্রশ্ন উঠছে, এরপর সিবিআই কি করবে? এতদিন আদালতে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছিলেন, তার সপক্ষে কি যথাযথ প্রমাণ সম্বলিত চার্জশিট তারা পেশ করতে পারবে? সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার জন্য সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ যেদিন হিয়ারিং হয়েছিল ওনারা বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা জমা দেবো। এখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দেওয়া প্রতিশ্রুতি যদি তারা রক্ষা না করেন তাহলে বুঝতেই পারছেন আফসোসের আর আমাদের কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু আমরা তাহলেও বিষয়টা ছাড়ছি না। ওরা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট না দেয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমরা জানি রাস্তার আন্দোলন এবং মানুষের গণ আন্দোলন, গণবিস্ফোরণ কোন জায়গায় যেতে পারে, এবং ওই সিবিআই সত্যি কথা বলতে সিবিআই শুধু নয়, তার সঙ্গে আরও যারা জড়িত ছিল তারা কিন্তু বাধ্য করছে মানুষকে এই রাজপথের এই আন্দোলনে সামিল থাকতে। শিয়ালদা আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই জানিয়েছে বৃহত্তর ষড়যন্ত্রে দুজনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পরবর্তী তদন্তের পর সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। সিবিআই কি তার কথা রাখবে? ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মা বাবাকে দীর্ঘক্ষণ মৃতদেহ দেখতে না দেওয়া, তড়িঘড়ি মৃতদেহের সৎকার, আরজিকর কাণ্ডে এরকম গুচ্ছ অভিযোগ ঘিরে যে প্রশ্নটা জোরালো হয়েছে তা হলো, শুরু থেকেই কি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন দুপক্ষই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে। সেই জল্পনাই আরো জোরালো হয়েছে শিয়ালদা কোর্টের রায়, কারণ বিচারক অনির্বাণ দাসের লেখার রায়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রায়ের 137 নম্বর পৃষ্ঠায় বিচারক লিখেছেন, জিজ্ঞাসাবাদের সময় 17 নম্বর সাক্ষী জানান তিনি লক্ষ্য করেছিলেন বেশ কিছু নমুনা দূষিত অবস্থায় ছিল। অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী অভিযুক্তর উপস্থিতির বিষয়টা ধোঁয়াশাচ্ছন্ন করে দিতে এবং অন্যদের আড়াল করতে ইচ্ছাকৃতভাবে নমুনা দূষিত করা হয়েছিল। ইনকোয়েস্ট কে করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে প্রশ্ন সেখানে তোলা হয়েছে। সেখানে দেখুন সূর্যাস্তের পরে ময়না তদন্ত, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। এবং হচ্ছে যে ময়না তদন্তের সময় সাক্ষী হিসেবে যাদেরকে রাখা হয়েছিল সেই সব প্রশ্নগুলো দেখবেন যে আমাদের এগুলো অভিযোগের বিষয় আর নেই, এগুলো হচ্ছে যে আমাদের মহামান্য আদালত তার যে রায় সেখানে এগুলিকে উল্লেখ করেছেন। বিচারক রায়ের পর লিখেছেন, রিপোর্টে দেখা গেছে নিহত চিকিৎসকের ময়নাতদন্তের সময় তার শরীরের কয়েকটি অংশ থেকে নেওয়া নমুনায় অন্য এক মহিলার ক্রোমোজোম পাওয়া যায়। অভিযোগকারীর আইনজীবী দাবি করেছিলেন ধর্ষণ খুনে অন্য কোনো মহিলা জড়িত, তাকে পর্দার আড়ালে রাখা হয়েছে। এ বিষয়ে ফের তদন্ত প্রয়োজন। এরপরই রায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, তিনি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল। যে ট্রেতে ময়নাতদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম গ্লাভস বা অ্যাপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে ময়নাতদন্তে ব্যবহৃত ছুরি কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়নাতদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ময়নাতদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। পোস্টমর্টমের ভিডিওটা যেহেতু কোর্টে এক্সিবিট হয়েছে, প্রকৃত পরিবেশ মানে যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে মডেলের কথা বলা আছে বা যে গাইডেন্সের কথা বলা আছে সেই এই পোস্টমর্টমের ক্ষেত্রেও আর কি সেই অ্যাম্বিয়েন্স এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এবং তিনি বলেছেন যে পোস্টমর্টমটা হয়েওছে আর কি স্ট্রেচারের মধ্যে, প্রপারলি স্টেরিলাইজেশনগুলো হয়নি, যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আর কি পোস্টমর্টমের ব্যবহার হয়, এবং গ্লাভসও আর কি ডোম চেঞ্জ করেনি। রায় বিচারক আরও লিখেছেন, জেরায় অভিযুক্ত দাবি করে লালবাজারে পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে মারধর করে চুল ছিঁড়ে নেওয়া হয়। অভিযুক্তর আইনজীবীর সন্দেহ প্রকাশ করেছিলেন সেই চুলই তাকে ফাঁসাতে কাজে লাগানো হয়। এটা বিস্ময়কর যে কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিসারদের প্রশ্নোত্তরের সময় এরকম কোনো প্রশ্নই করা হয়নি। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে মানতে চাননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেন তিনি। 2016 সালে বারাসাত কোর্টে বিচারাধীন মাদক পাচারের একটি মামলায় এই বিচারক ফাঁসির সাজা দিয়েছিলেন। বিধাননগর থেকে 53 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছিল আনসার রহমানকে। তার আগেও কলকাতা পুলিশ এলাকায় মাদক সহ গ্রেফতার হয় আনসার রহমান। বারাসাত কোর্টে সেই মামলায় 32 বছরের আনসারকে ফাঁসির সাজা দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। 8 বছর পর সারা ফেলে দেওয়া আরজিকর কাণ্ডে রায় দিলেন তিনি। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি হাইকোর্টে গেছে রাজ্য সরকার। একই আবেদন নিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআইও। মুখ্যমন্ত্রী বলছেন যে এই মামলা নিয়ে তারা হাইকোর্টে যাবেন, তারা ফাঁসি চাইছেন এবং তিনি শকড
যে আজকে কোর্টের জাজমেন্ট দেখে যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়, সেই কথা শুনে আপনাদের প্রতিক্রিয়া। তাহলে কি শিয়ালদা কোর্টের যে জজ উনি কি তাকেও মানছেন না? মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে আমি এই কথাটা জিজ্ঞেস করব, জজ যে রায়টা দিলেন তাহলে কি তাহলে জজের বিরুদ্ধেই উনি স্টেপ নিন। ওনার সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে এই মেন্টালিটিটা প্রথম দিন থেকে উনি দেখাচ্ছেন। কারণটা কি? যে এই পেছনে যারা জড়িত আছে আরও, আমরা প্রথম দিন থেকে, উনি যেদিন আমাদের বাড়িতে গেছেন সেদিনও আমরা বলেছি, উনি সেটাকে বের না করে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। কারণটা কি? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে আমি সরাসরি করতে চাই। অর্থাৎ আপনার মূল প্রশ্ন যে সঞ্জয়ের সঙ্গে আরও কারা অবশ্যই আছে। যে ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার, ভাইরাল ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার দেখা গেছে সেখানে অন্যদের উপস্থিতি, এবং আমাদের ধারণা ওরকম, এবং সিএফএসএল তো বলেছে যে ওই রকম জনবহুল জায়গাতে একজনের পক্ষে ওইরকম ঢুকে গিয়ে একটা ওরকম মেয়েকে মেরে চলে আসা অসম্ভব। তারপরেও উনি সেই সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্যে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে কি সবাইকে বুঝিয়ে দিতে চান আমি বিচার দিয়ে দিলাম? আমার বক্তব্য, আমার ডান দিকে বসা এই পরিবার, মা বাবাও এখন এসে গেছেন, আমি বলছি এরা কি পেলেন? এদের প্রশ্নগুলো আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, এদের মন থেকে কেউ এদের যে যন্ত্রণা, যে ক্ষত, সেটা ভুলিয়ে দিতে পারবে না, কিন্তু কোনো প্রলেপ কি দিতে পারলো? এর উত্তরটা হচ্ছে একটা বড় সড়ো এন এবং বড় সড়ো ও। এটা আমরা বলছি না, ওনারা বলছেন। সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ ওনার সামনে দিয়েছে, সিবিআইও দাবি করেছিল তার ক্যাপিটাল মৃত্যুদণ্ড চেয়েছিল, কিন্তু তিনি যা বিবেচনা করবেন, বিচার করে যা রায় দেবেন, সবাইকে সেটা মেনে নেওয়া উচিত। কারণ বিচারের উপরে আস্থা সবার রাখতেই হবে, ঠিক, বিচার ব্যবস্থার উপরে আমরাও সেরকম রেখেছি। এবং আমি মনে করি আমরা যে আশা করেছিলাম ওনার কাছে এবং বিশ্বাস করেছিলাম, তার পূর্ণ মর্যাদা দিয়ে আজকে তিনি রায় দিয়েছেন। রায়ের আপনি এটা আগের শুনানির দিনও বলেছেন। রায়ের কপিটা আমরা এখন হাতে পাইনি, রায়ের কপিটা হাতে পেলে আমরা বিষয়টা পুরো পরিষ্কার জানতে পারবো কেন উনি এই ব্যাপারটা বলেছেন। পাশাপাশি উনি বলেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটা উনি কনসিডার করছেন না, বিরল নয়। হয়তো উনি যে সিবিআই যেটা ওখানে প্রমাণ করার প্রয়োজন ছিল, বিরল থেকে বিরলতম ঘটনা যে সমস্ত গাইডলাইনগুলো আছে, সেগুলো তো সিবিআই তুলে ধরতে পারেনি। এটা সিবিআইয়ের পুরো ব্যর্থতা। সিবিআই ব্যর্থতা অবশ্যই। সিবিআই এর আগে যে রিমান্ড লেটার বা সুপ্রিম কোর্টে যা যা দিয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় পড়ে স্তম্ভিত হয়ে গেছিলেন, আমি একটু আগেই কমেন্টগুলো পড়ছিলাম। তো সেইটা তার মানে কাগজপত্রে রয়ে গেল, কিন্তু এইখানে আপনি বলছেন আদালত কনভিন্স হলেন না, তো যে তথ্য প্রমাণ দিয়েছে, চার্জশিট যে দিয়েছে বা চার্জশিটের সঙ্গে যে পেপার সাবমিট করেছে কোর্টের কাছে, সেখানে তার কোনো প্রতিফলনই নেই। নির্মাণ এক হচ্ছে যে এটা ছাড়াও বহু প্রশ্ন কিন্তু এই গোটা পরিবার এবং যে অসংখ্য মানুষ টেলিভিশন দেখছেন, যারা রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকের মনে আছে যে তাহলে 14 তারিখের ঘটনার পিছনে কে, কেন 13 তারিখে শৌচাগার ভেঙে ফেলা হলো, কেন 14 তারিখের ঘটনা পুলিশ দাঁড়িয়ে দেখলো, বারবার কেন সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে ক্রাইম সিন অল্টার হয়েছে, সেই অল্টারেশন কেন থামানো গেল না, ইত্যাদি এবং ইত্যাদি। অনির্বাণ, বিচারপতি রায় দেওয়ার সময় মানে ডেথ সেন্টেন্স দিলেন না, এটা দেওয়ার সময় একটা লাইন হতে পারে মাথায় ছিল যে সিবিআই দাবি করেছে ট্যাম্পারিং অফ এভিডেন্স, অর্থাৎ যদি এখানে কোথাও ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়ে থাকে এবং ইনকেস সঞ্জয় হয়তো বা ডেথ সেন্টেন্স দিয়ে দিলে আর তো সেটা ইয়ে করা যাবে না, রিভার্ট করা যাবে না, হতে পারে তিনি এটা মাথায় রেখেছিলেন। কারণ সিবিআই নিজেই কিন্তু প্রথম চার্জশিটের প্যারাগ্রাফ 16.20 we want and insist upon death penalty in most sinister and sensitive crime। আবার বলছি, আমার ওই একটি মামলার কথা মনে পড়ছে, কারণ যখন ওই মামলাটা পেন্ডিং ছিল সিবিআই ইনভেস্টিগেশন, ইন দি মিন টাইম সব অ্যাকিউজড খালাস হয়ে গেলেন। ঠিক সেই সময়ে যখন মামলাটি শুনানির জন্য উঠল, মহামান্য বিচারপতির কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা তো আপিল ফাইল করে দিয়েছি। কিন্তু এটা সিবিআই পেন্ডিং নয়, সিবিআই তদন্ত করেই তো এটা হলো, সিবিআই পেন্ডিং নয়। এবার সেখানে পেন্ডিং নয়, মানে ডিফেন্স ওটা আপিল ফাইল করে দিয়েছে, আপিল ফাইল হয়ে যাবে। মুশকিল হচ্ছে এই আপিল ফাইল করার সঙ্গে সঙ্গে ওই যে ওনাদের যে দাবিগুলি আছে, যে পুনরায় তদন্ত করা, ফার্দার ইনভেস্টিগেশন করা, এবং যে যে প্রশ্নগুলো আছে, কারণ এটা পড়লেই বোঝা যাবে, এখনো পর্যন্ত আমার দু একটি জায়গা চোখে পড়েছে, আমি একটু কনফার্ম হয়ে বলবো, সে বিষয়ে আমি এখনই মন্তব্য করছি না। কিন্তু এই যে
এরারগুলো আছে, যে প্রশ্নগুলো, এই চেনটা এস্টাবলিশ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, বা অথবা পোস্টমর্টম রিপোর্টে যে কটা ক্ষত চিহ্নের কথা আছে সেটা জাস্টিফাইড হচ্ছে না, একজনের দ্বারা কি জাস্টিফাইড হবে, এই প্রশ্নে যে তদন্ত সেটা না এগোলে বাকিটা কিন্তু সম্ভবপর হবে না। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। বিচারক জানিয়ে দিয়েছেন এই ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম মনে করেন না। কিন্তু কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের সামনে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারল না, এই প্রশ্ন ঘিরেই এখন জোর চর্চা। অনেকেরই প্রশ্ন, সিবিআই কি প্রমাণ করতে পারল না নাকি করল না? এর মধ্যে সিবিআইকে দুষে অত্যন্ত দ্রুততার সঙ্গে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য সরকার। যে দ্রুততার নেপথ্যের কারণ নিয়ে খোদ নিহত চিকিৎসকের মা বাবার মনেই প্রশ্ন রয়েছে। অতি সক্রিয় কি খেলা গেম এনার পেছনে আছে, উনি একজন বড় রাজনীতিবিদ, কে আমাদের মুখ্যমন্ত্রী, কোনো রাজনীতি নিশ্চয়ই ওনার সেই জন্য নির্দেশ দিয়েছেন এরকম। এই আবহেই এবার রাজ্য সরকারের পথে হাঁটতে চলেছে সিবিআই। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে যাচ্ছে তারা। সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে একটা রাজনৈতিক চাপ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, সরকার নিজেদের ফেস সেভ করবার জন্য যতদূর পর্যন্ত পারা যায় চেষ্টা করছে, অন্যদিকে কিছু মানুষ মনে করছে তারা পার পেয়ে গেছেন। এর মধ্যে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে হাইকোর্টে যাচ্ছে, তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি, এবং মানুষও প্রত্যাশা করছে, মানুষ হতাশ, বিরক্ত, কিন্তু তারপরেও তাদের আস্থা আছে যে যখন আদালতের নজরদারিতে এবং নির্দেশে তদন্ত চলেছে তখন প্রকৃত অপরাধীরা একদিন সামনে আসবে এবং সাজা পাবে। হাথরস কাণ্ড ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে দিল্লির সরকার সিবিআই এর যে অফিসার মারফত, সীমা আহুজা নাকি নাম, তাকেই যখন দায়িত্ব দিয়েছিল সিবিআই পক্ষ থেকে অভয়াকাণ্ডে, আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে রাজ্যের সঙ্গে সঙ্গে দিল্লির একটা কোনো খেলা নিশ্চয়ই আছে, তা না হলে হাথরস খ্যাত সীমা আহুজাকে এই কেসের দায়িত্ব দিল কেন? এবং বোঝা গেল যে সিবিআই কিছুই করেনি। কালকে সিবিআই আবার যাবে হাইকোর্টের কাছে, কি বলবে? বলার মতো কোনো মুখ কি সিবিআই থাকছে? তদন্ত তো 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। শুনানিতে হাইকোর্ট প্রশ্ন করে, আমৃত্যু কারাবাসে সাজাপ্রাপ্ত অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা কি আদৌ গ্রহণযোগ্য, বিশেষ করে যে পক্ষ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যেই নেই? ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকার কি এমন মামলা করতে পারে? না, রাজ্য সরকারের এখানে করার কোনো এখতিয়ার নেই মামলা, আমার মত সেটাই। কারণ এখানে মামলা করতে পারেন সিবিআই, ভিকটিম ফ্যামিলি আর অ্যাকিউজড, এরা তিনজন মামলা করতে পারে, বা মামলার মধ্যে যারা পার্টিস তারা। রাজ্য সরকার এখানে মামলার না তদন্ত করেছে না কিছু করেছে। এখন রাজ্য সরকারের যেহেতু কোনো ভূমিকা নেই, তাই তারা মামলা করছেন, এটা পাবলিক সেন্টিমেন্ট দেখানোর জন্য করছেন। মামলার শুরুতেই সিবিআই এর আইনজীবী বলেন, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। তদন্তকারী সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যিনি সাজা পেয়েছেন তাঁরা এই মামলা করতে পারেন। এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারও নেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এ রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার এই দাবি করলেও বিচারপতি রেফারেন্স টেনে বলেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামায় দেখা যাচ্ছে যে উপযুক্ত সাজা দেওয়া হয়নি, এই মর্মে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্য সরকারের আবেদন গ্রহণ করা হয়নি। তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছিল। জবাবে রাজ্য সরকারের তরফে বলা হয়, সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে পরিস্থিতি অন্য। এরপর বিচারপতি জানতে চান, আরজিকর মেডিকেলের ঘটনায় অভিযোগ কে দায়ের করেছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়, পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই বিচারপতি বলেন, তদন্তভার তো সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, এর ফলে রাজ্য সরকারের অধিকার খর্ব হয়ে যায় না। এই প্রেক্ষাপটেই এবার সিবিআইও শিয়ালদা আদালতের আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে। রাজ্য সরকার এখানে তার সদিচ্ছা, মা বোনেদের সম্মান, যারা এইভাবেই ধর্ষণ এবং খুন বিরলতম কাজ করে, তাদের ফাঁসির সাজা চাই, এই সদিচ্ছাটা, এই কড়া অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার। আর চাপের মুখে পড়ে এখন দৌড়চ্ছে সিবিআই। মমতা ব্যানার্জি
থিংস টুডে, দ্য রেস্ট থিংস টুমরো। হাইকোর্টে রাজ্য সরকার গেছে এনহান্সমেন্ট অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে কে? সিবিআই। ভাবুন কেন? পরে এমনি করে বলছে আমরাও চাইছি। তা তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন? কলকাতা পুলিশ যে সরকারের অধীনস্থ তাদের বিরুদ্ধেই শুরুতে আরজিকর মামলার তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে। আবার নরেন্দ্র মোদীর অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তারা কলকাতা পুলিশের দেখানো পথেই হেঁটেছে, সত্যি উদ্ঘাটনে কোনো চেষ্টা করেনি। এখন রাজ্য সরকার ও সিবিআই দুপক্ষই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে। সরকার চাইছে না কোনো প্রতিবাদ হোক, সরকার চাইছে না যে সত্য ঘটনা প্রকাশ পাক, মানুষের কাছে যাক। এখন সেই পরিপ্রেক্ষিতে আজকে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে হবে, এই বিষয়ে হাইকোর্টে যাওয়া আমাদের কাছে একটু অবাকই লাগছে যে কেন সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোটা এত জরুরি। যদি নাও হয়, ফাঁসি নাও হয়, যদি এমনও শোনা যায় যে সঞ্জয় রায় জেলের মধ্যে আত্মঘাতী হয়েছেন অথবা অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর বেরোয়, তাতেও বিস্মিত হব না আমরা। খোদ নিহত চিকিৎসকের পরিবার ও রাজ্য সরকার এবং সিবিআই দুইয়ের ভূমিকাতেই অসন্তুষ্ট। সাধারণত রেয়ার অফ রেয়ার কেস কখন বলেন জজ? যখন তদন্তকারী সংস্থা তার পেছনে তদন্তের পেছনে কোনো প্রশ্ন না তুলতে পারে। কিন্তু জজ তো যে রায়ের কপি দিয়েছেন সেখানে অনেক প্রশ্ন, তারপরেও যে জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছেন সঞ্জয়কে, সেটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সিবিআইয়ের গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি। শিয়ালদা কোর্টের রায়ে সিবিআই এবং টালা থানার পুলিশ দুপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায়ে বিচারক অনির্বাণ দাস লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি, তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশকাচের তলায় রেখেছেন, সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মত টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। এবার হাইকোর্টে আমরা যখন একটা সুনির্দিষ্ট সুস্থ তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, তখন হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং সিবিআইয়ের উপরে তো ভরসা রাখতেই হবে। সিবিআই রাজ্য পুলিশের উপরে যা পরিস্থিতি হয়েছে সেদিন, সেই উপরে ভরসা রাখা যায় না, তারপরে আর পুলিশের উপরে সিবিআইকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এবং কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। একটা হচ্ছে যে এই পরিবার এই স্টুডিওতে বসে বাবা মা কাকিমা একেবারে বলেছেন যে হ্যাঁ সিবিআইয়ের ওপর আস্থা রাখতে হবে, কিন্তু সিবিআইকে তারা এই রায় হওয়ার এমনকি তার কয়েকদিন আগে থেকেই ব্যর্থ বলে মনে করেছেন। কোট আনকোট এই স্টুডিওতে প্রথম চেয়ারে বসে বাবা বলেছেন সিবিআই কোনো কাজই করেননি। এটা কৌস্তবের কাছে আমার যদি প্রথম প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন যে আলটিমেটলি আবার বলছি, কয়েনের উল্টো পিঠটা কি, যে সিবিআইকে রাজ্য সরকারের পথেই হাঁটতে হচ্ছে। ক্রনোলজি কি বলছে? সোমবার সন্ধ্যে 7:30 রায় আপলোড হলো, মঙ্গলবার 10:30 মধ্যে, সকাল 10:30 মধ্যে মামলা ফাইল হয়ে গেল কলকাতা হাইকোর্টে এবং বুধবার আজকে শোনা যাচ্ছে যে সিবিআই অ্যাফার্মেশন হয়ে গেছে এবং শুক্রবার সকালে মামলা ফাইল হবে। আমি বলছি এটা কৌস্তব যে রাজনৈতিক বাধ্যবাধকতা, যে রাজ্য চলে গেছে সিবিআইকে যেতে হবে, নাকি জনমতের চাপ? এখানে তো সিবিআইকে আমরা তো সিবিআইয়ের মুখপাত্র নই, বা এখানে সিবিআইকে কী করলো না করলো দায়ভার আমাদের নয়। স্পষ্ট যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা প্রথম কথা এই মামলাটা যখন করেছিলাম, শুভেন্দু অধিকারী পিল করেছিলেন একটা, আমিও একটা পিল করেছিলাম। সেই দুটো জায়গাতে আমাদের যেটা বক্তব্য ছিল সে এবং খুব যুক্তিযুক্ত কারণ ছিল তার পেছনে, যে প্রথম থেকে রাইট ফ্রম ডে ওয়ান যেভাবে যেই তৎপরতার সাথে সেকেন্ড পোস্টমর্টম না করতে দেওয়া, যেভাবে একজন শাসক দলের বিধায়ক পুরো তৎপর হয়ে, এবং এই মেয়েটির বাবা বা মায়ের থেকে শুনবে, সুমনদা আমি কালকে গেছিলাম সেখানে বলছে, আমার তখন এত লাগছে শুনতে, যখন মেয়েটাকে ইলেকট্রিক চুলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, নির্মল ঘোষ বিধায়ক পানিহাটির, ওই সে সঞ্জীব মুখোপাধ্যায় যার নাম ওই ক্রিমেশন সার্টিফিকেটে আছে, ওর পিঠ চাপড়ে বলেছে ওয়েল ডান মাই বয়। একদম এই ধরনের ঘটনা এই স্টুডিওতেই বসে তারা বলেছেন দুদিনের মধ্যে। আমি তোমার কাছে যাচ্ছি, আমি বলছি কিন্তু তুমি সিবিআই এর মুখপাত্র নাও মানলাম, কিন্তু সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার দফতরের মধ্যে পড়ে। তুমি নিশ্চয়ই কর্মীবর্গ মন্ত্রকের মধ্যে পড়ে, তুমি নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের দূরত্ব তৈরি করছো। আমি তোমাকে জায়গাটা বোঝাতে চাইছি।
প্রথম কথা, আমি এটা তোমার স্টুডিওতে তুমি যদি আগের আর্কাইভ থাকে তুমি দেখো, আমি বারবার বলেছি যেভাবে পুলিশ বায়োলজিক্যাল এভিডেন্সকে ট্যাম্পার করছে সিবিআইয়ের পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়াবে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই সন্দীপ ঘোষের মতো লোক, অনেকের এখানে রিজার্ভেশন থাকতে পারে চার্জশিট না হওয়া, বা আমি এখনো বিশ্বাস করি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট ইজ ফোর্থ কামিং হবে। আমি তোমার স্টুডিওতে আজকে বসে বলে যাচ্ছি। এটা মূল সমস্যা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতার অভাব। সমস্যাটা আসছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য। পরিবার বলছে যে এই তৎপরতা একমাত্র দেখা গেছিল যখন তড়িঘড়ি বডিটা অন্ত্যেষ্টি করে দেয়া হলো, যখন নিয়ম ভেঙে বিশেষ পারমিশন করিয়ে সূর্যাস্তের পরে পোস্টমর্টম হলো। এইখানে তৎপরতা, রাজকের তৎপরতা, পরিবার পাশাপাশি দেখছে। মৃতার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি, কালকে যে স্টেটমেন্ট মিতার বাবা যিনি করেছেন, সেই স্টেটমেন্টটা যতটা না মানে আবেগ থেকে করা, তার থেকেও বেশি তার মধ্যে এক ধরনের রাজনৈতিক ভাবে তিনি বিভ্রান্ত হয়েছেন, এটা মনে হচ্ছে তার মধ্যে এরকম করে। তার কারণ তিনি একমাত্র মেয়েকে হারালেন, তিনি তারপরে রাজনীতি কোনো ভোটে দাঁড়াবেন না। তারা মুখ্যমন্ত্রীকে অ্যাকিউজ করেছেন যে আপনার কোথায় ছিল, মানে আপনি লোপাট করেছেন কেন। এটা তো সরাসরি মুখ্যমন্ত্রীকে এভাবে সরাসরি করে বলা। এখানে কেন এই প্রসঙ্গটা আসবে? কারণ আমরা যে 172 পাতা জাজমেন্ট দেখেছি, সেখানে তো যে প্রসঙ্গগুলো নিয়ে সন্দেহ ছিল, সংশয় ছিল, তার মধ্যে মেজর জিনিসগুলো প্রত্যেকটা পরিবার শুধু নয়, কলকাতা হাইকোর্ট অবধি বলেছে যে প্রশাসন শুরু থেকে এই পরিবারের পাশে ছিল না। প্রশাসন পরিবারের পাশে ছিল না। দেখুন, নজিরবিহীনভাবে প্রথম শুনানির প্রথম দিনে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত যদি থাকতো তাহলে আমি উল্টো কথা বলি যে তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে কলকাতা হাইকোর্ট কেড়ে নিতই না যদি এই পরিবারের পাশে প্রশাসন থাকতো। মনে হয় না কোনো একটাতে তারা একটা কনক্লুশনে আসতে পেরেছেন, বা যারা অন্যায় করেছেন তাদেরকে প্রপার শাস্তি দিয়েছেন। আমরা দেখলাম আমাদের যেহেতু প্রিয় মল্লিক ছাড়া পেয়ে গেলেন, আরও অনেক 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 এবিসিডি ছাড়া পেয়ে গেলেন প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমরা প্রত্যেকটা সারদার কেস আমরা সবাই ভেবেছিলাম যে সিবিআইয়ের উপরে ভরসা রেখে একটা সেন্ট্রাল এজেন্সি, অন্তত রাজ্য সরকার যদি আমাদের সুশাসন না দিতে পারে অন্তত তারা দেবেন। সেটা তো ব্যর্থ একদম, কারণটা আমি জানি না, লোকে বলে সেটিং। এদিকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক অপরাধ, প্রাতিষ্ঠানিক খুন, অথচ কোনো তদন্তকারী প্রতিষ্ঠানই এই বাবা মাকে ভরসা দিতে পারছে না। না আমি আসছি না রাজ্যের না আমি সেইখানেই আসছি। আমার সবচেয়ে যেটা দুঃখের, ঠিক আজকে যেটা দেখছি সঞ্জয় রায় গেছে, আমি জানি সঞ্জয় রায়ও খালাস হয়ে যাবে। কেন? কামদুনি ক্ষেত্রেও একই হয়েছিল। আমি বারবার বলছি যে একই হয়েছিল, যে পুলিশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি 1 মাসের মধ্যে ফাঁসি দেব। তারপরে দেখলাম উল্টে তার পুলিশ কামদুনির মানুষের সাথে যারা জাস্টিস চাইছিলেন, এবং আমরা সবাই সেখানে পুলিশ যে ব্যবহারটা করছিলেন, এই দুটো এক মেলে না। তার কামদুনির ক্ষেত্রে যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আপার কোর্টে যখন গেল, আপার কোর্টে যাওয়ার পর যখন সেই সাজাটা হলো না, সাজাটা যখন মুকুব হয়ে গেল এবং ছাড় পেয়ে গেল, সেই সময় কে ছিলেন তার আইনজীবী? কে ছিলেন আইনজীবী? কেন কনভিকশন হলো না? কেন কনভিকশন হলো না? আপনি বলতে পারেন বলতে দেওয়া হোক। কিন্তু আমি বলছি কথা যখন নৈতিকতার জায়গা থেকে আসছে, নৈতিকতার সঙ্গে সেখানে তার রাজনৈতিক পরিচয়টাও এখানে আসবে। রাজনীতি করেন সেটা তার ব্রিফ নেওয়ার ক্ষেত্রে খুব বড় ইস্যু। কি 1 নম্বর, দুই হচ্ছে অর্ণব, সেটা হচ্ছে যে ঘনিষ্ঠ ফনিষ্ঠ নয়। পাবলিক প্রসিকিউটর 11 মাসের মধ্যে যদি 14 বার চেঞ্জ হয়, সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? কিন্তু আমি যখন আপনাকে বললাম সেটার মধ্যে তো কোনো পলিটিক্যাল জল্পনা কুণ্ডলের ব্যাপারই নয়। দুটো ঘটনার মধ্যে সমান নয়, কিন্তু ওখানে তো মানে যে নির্যাতিত এবং যাকে খুন করা হয়েছে তারা হচ্ছে মাইনর, বয়সে মাইনর, সেটাও কিন্তু কম নয় খুব একটা, মানে যাই হোক না কেন অপরাধের গ্র্যাভিটি কোনো মানদণ্ডে বিচার হয় না। ক্লাস 8 এর যদি আমরা আজকে দেখি যে আমি বলছি বুড়াপে কাজ করছে, ক্লাস 8 এর 12 বছরের একটা মেয়ে খুন হয়েছে, রাজ্য সরকার কাজ করছে এবং রাজ্য সরকার চাইছে যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সেইখানেই প্রশ্ন যে কামদুনিতেও কিন্তু লোয়ার কোর্টে ফাঁসির আদেশ হয়েছিল, তারপর 4 জন খালাস হয়ে গেল। আমি একটা প্রশ্ন
তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় নিম্ন আদালত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। একদিকে যেমন ধৃত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার, অন্যদিকে একই দাবিতে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও। এরই মধ্যে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে আরজিকর মামলার শুনানি। বুধবার অর্থাৎ 29শে জানুয়ারি মামলাটি শুনবে সর্বোচ্চ আদালত, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় চরম হতাশ হয়েছে নিহত চিকিৎসকের পরিবার। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটা নষ্ট করেছে। বুধবার দেশের প্রধান বিচারপতি বলেন তাদের কাছে 3টে আবেদন জমা পড়েছে, বাকি পক্ষের বক্তব্য শুনতে হবে। পিটিশনের কপি বাকি মামলাকারীদের দিতে নির্দেশ দেন তিনি। উনি তো বলেছেন প্রথমে আজকে পড়াশোনা করে আসেনি, কেসটা সম্বন্ধে স্টাডি করতে পারেনি বলে আজকে শুনতে পারবো না, 7 দিন পরে আমি শুনবো। উচিত ছিল ওনার পক্ষে আজকেই শোনা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটা নষ্ট করেছে। এটা আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে তদন্ত করানোর আবেদন জানান তারা। একগুচ্ছ প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের প্রশ্ন ছিল, পোস্টমর্টেম রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত থাকলেও সেমিনার হলে তার কোনো প্রতিফলন নেই কেন? ম্যাট্রেস, চশমা, জলের বোতল সব সাজানো থাকলো কিভাবে? পাশের ঘরে থাকা নার্সরা কেন কিছু টের পেলেন না? নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন 8 থেকে 9 আগস্ট অব্দি ভোরের ডিউটি রস্টার সামনে আনা হলো না? কেন 8 তারিখ রাতে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ডাক্তারকে ট্রায়াল কোর্টে হাজির করা হলো না? ধর্ষণ খুনের ঘটনা কেন পরিবারকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল? মা বাবা হাসপাতালে গেলে কেন তাদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়? শেষবার তরুণী চিকিৎসকের সঙ্গে যে 4 জন ডাক্তারকে দেখা গিয়েছিল তাদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তড়িঘড়ি মৃতদেহের সৎকার নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। এমনকি সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দেবে বলেও আশা করছেন নিহত চিকিৎসকের বাবা। এটা 100% সবাই জানে এবং বড় বড় বিশেষজ্ঞ লয়ার যা আছেন তারাও বলেছেন। আশা করছি সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে বিষয়টা ভালো করে দেখে এবং হাইকোর্টে মামলাটা ফেরত দিয়ে দেবে, আমরা এই আশা রাখি। মুখ্যমন্ত্রী নিজে যে সংস্থাকে বলছেন যে দেশের সেরা টিম কলকাতা পুলিশ, তারা প্রথম 4 দিন তদন্ত করেছে। আচ্ছা, কাগজে কলমে দেশের সেরা সংস্থা যারা সিবিআই, তারা তদন্ত করেছে, বাবা মা 42টা প্রশ্নের উত্তর পেলেন না। চার্জশিট হলো, সাজা হয়ে গেল, প্রশ্নের উত্তর পেলেন না। অর্থাৎ ভাবুন, 5.5 মাস আগে এই পরিবারটা ঠিক যেখানে দাঁড়িয়ে এত কিছুর পর আজকে 5.5 মাস পরেও সেইখানে দাঁড়িয়ে, এর কি জবাব আছে মানে সার্বিক জনসমাজের কাছে? নির্যাতিতার আইনজীবীর কথা শুনে একটা কথা মনে পড়ছিল, ছোটবেলায় অঙ্কের উত্তর দেখে গোটা অঙ্কটা কষতে হতো অনেক সময়। এই তদন্তে আমরা সেই একটা তার প্রতিক্রিয়া ছাপ দেখতে পেলাম। এখন দেখলাম হঠাৎ মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার অসম্ভব তৎপর। একটাই কথা বলতে পারি, দুরাত্মার ছলের অভাব হয় না। তুমি বলছো ব্যাক ক্যালকুলেশন? একদমই মানে উত্তরটা দেখে নিলাম, এবার আমি দেখছি কিভাবে এটা সাজাবো। উত্তরটা দেখে নিত, তারপর অঙ্কটা বাকি কষা হতো। এখন এই তদন্তে সেটা দেখতে পেলাম। এটা সিরিয়াস ইস্যুতে, সিরিয়াস কেসে এটা আমরা মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এই সঞ্জয় রায়কে বলির পাশে অপরাধী, কিন্তু তাকে প্রধানত বলির পাঠা বানিয়ে বাকি গোটা তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে। ক্যাপিটাল পানিশমেন্ট ইয়েস অর নো, তার চেয়েও বড় কথা যে আরও কারা অপরাধী যুক্ত আছে সেটাকে খুঁজে বার করা। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথম দিনই যে আমি অপরাধী খুঁজে বার করে দিয়েছি। পুলিশ সিআইডি সেই রাস্তাতেই তদন্ত করেছে, আর পুলিশ সিআইডির সঙ্গে এখন দোষর হয়েছে সিবিআই। চার্জশিটে ছত্রে ছত্রে এই পুলিশ সিআইডি 4 দিনে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, চার্জশিটে সেই তথ্য প্রমাণ লোপাটকে কার্যত আড়াল করা হয়েছে সিবিআই চার্জশিটে, যা এই সময়কালে উঠে এলো। আমি সেই সঙ্গে সঙ্গে একটা জাস্ট ছোট জিনিস মনে করে দিচ্ছি যে এত কনস্পিরেসি থিওরির কথা বলা হচ্ছে যে এত কিছু করা হয়েছে, এত কিছু করা হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে। নিশ্চিত সেই প্রশ্নগুলো যদি এই যে চলে, মানে এই বিচার যদি চলে, হয়তো আরো মানে সেগুলো মীমাংসা কিছু হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি একটা মনে করে দিচ্ছি, শুধু 138 নম্বর পাতা, এই যে 172 নম্বর পাতার যে রায়, তার মধ্যে 138 পাতায় সেখানে একটা জায়গায় রয়েছে যে সঞ্জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার লালা কি করে ভিকটিমের দেহে, তো সেখানে উত্তর দিয়েছিল আমাকে পরে মেরে ওখানে নিয়ে করে দেওয়া হয়েছে, ওখানে ইমপ্ল্যান্ট করা হয়েছে। দেহ তো পুড়িয়ে দেওয়া হয়েছে তার আগে, ওকে ধরা হয়েছে পরের দিন। সুতরাং মানেটা কি? তার মানেটা হচ্ছে সঞ্জয়ের অ্যালিবাই কোথাওই দাঁড়ায়নি। তার সবথেকে বড় কারণ, সঞ্জয়কে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে পিছনে কারা, সে সমস্ত মিডিয়াকে বাইরের নামটাম বলেছে, ভেতরে কিচ্ছু বলেনি। তাকে অনেক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু এক নয়। আমি পরিষ্কার করে বলছি, ডে 1 থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসছে। পুলিশ মন্ত্রী তার দায়টাকে কি করে অস্বীকার করে? ডে 1 থেকে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা বা প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কি করে অস্বীকার করে? মানে কোনো ডিডাকশনের জায়গা নেই।
পরিষ্কার করে সামগ্রিক ন্যায় বিচারের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মা তুলছেন, সেই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। ওনারা এতদিন ধরে কোনো রাজনৈতিক দলের নাম নেয়নি। জাজমেন্ট বেরোনোর আগের দিন ওইখানে বসে বাবা মা বললেন যে তৃণমূলের লোকেরাই তো আমার কাছে গেছিল, আমার এই মেয়েকে পুড়িয়ে দেওয়া হলো, তারাই তাৎপর হয়েছিল, কোনো দলে তো নাম বললেন, একদম নাম পরিচয়। আজকে কেন হবে? আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তদন্ত করছিল পুলিশ, এগুলো তো ইস্যু আসবে। কামদুনি কথা বলছো, জাস্টিস বাগচির জাজমেন্টটা দেখো, প্রত্যেকটা জাজমেন্টের প্রত্যেক প্যারাগ্রাফে এটা বোঝা যাচ্ছে তিনি কতটা অসহায়। তিনি চাইছিলেন ওই ডেথ রেফারেন্স কেসে ডেথটাকে কনফার্ম করতে, কিন্তু সে কি ফাউন্ডেশনের জন্য পারেনি। ওই হয়ে যাবে, করে দে এই এটা করে দে, ওইভাবে চলছিল, যেভাবে মানে সরকার চলে। একটা অন্য কেসের কথা বলি সুমন্ত, আমারই করা একটা মামলা, বনগাঁর একটা ক্লাস 11-এর বাচ্চাকে তৃণমূল নেতার এক্স উপপ্রধানের ভাইপো রেপ করে। সে রেপ করে, প্রথমে কমপ্লেন হয় না, পরবর্তীকালে কমপ্লেন হয়, যেখানে ভিকটিমকে ওই অ্যাকিউজের সামনে নিয়ে গিয়ে বারবার তাকে ভয় দেখানো হয়, মানে জেলে থানায় নিয়ে গিয়ে মেয়েটাকে ভয় দেখানো হয়। তারপর হাইকোর্টে আসি, হাইকোর্টে তাকে প্রোটেকশন দেওয়া হয়, ট্রায়াল চলছে। ট্রায়ালে পিপির কাছে ওই উপপ্রধান গেছিল, যে মামলায় যে পিপি তার কাছে উপপ্রধান গেছিল, বললো সেটেল করতে, মানে পরিষ্কার বাংলা তুমি বিক্রি হয়ে যাও। সে পিপি বলেছে হব না। তার ফলে কি হচ্ছে না সুমনদা, আজকে আমার সাথে কথা হলো, আমি নাম করে আমি ইস্যু দিয়ে বলছি, আজ আমার সাথে কথা হলো ভদ্রলোক বলছে সাহেব বাচ্চাটা আমার মেয়ের মতো, আমার ওর বয়সে একটা মেয়ে আছে, আমি রাজনীতির লোক নয়, কিন্তু আমাকে থ্রেট করা হচ্ছে, আর এটাও বলা হয়েছে আমার জায়গায় অন্য একজনকে দেওয়া হবে যাকে ম্যানেজ করা যাবে। এটা সরকার মানে পিপি বদল হবে, তুমি বলছো? পিপি বদল হবে, এটা পিপি ফোন করে আমাকে বলেছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত শুরুতে করেছিল কলকাতা পুলিশ, কিন্তু তাদের বিরুদ্ধে শুরু থেকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে, কিন্তু তারা বিচারকের কাছে এমন তথ্য প্রমাণ দিতে পারেনি যাতে তার মনে হয় এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিচারক জানিয়েছেন তিনি মনে করেন না এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যদিও বিচারকের সঙ্গে সহমত নন বর্ষিয়ান আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা যদি বিরলের মধ্যে বিরলতম না হয় তাহলে কোনটা? এটা নিঃসন্দেহে একটি বিরলতম ঘটনা এই কারণেই যে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এতে একদিকে যেমন অনেকেই হতাশ, সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সিবিআই ব্যর্থ বলে দাবি করছে তারা। পাল্টা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে পুলিশের দিকে আঙুল তুলছে বিরোধীরা। জাজমেন্টে দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে বিরল থেকে বিরলতম হবে, বিরলের মধ্যে বিরলতম হবে বলেছেন কি? যেভাবে একজন ডাক্তার অন ডিউটি তাকে ধর্ষণ করে ব্রুটালি খুন করা হয়েছে, এটা বিরলের মধ্যে বিরলতম নয়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টেন্ডারের একটি বক্তব্যকেও হাতিয়ার করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি হরিশ টেন্ডারের বেঞ্চ কি বলছে? There has been a nationwide protest in relation to such unprecedented incident. That division, Kolkata High Court division বলছে it is an unprecedented incident. আর ইনি বলছেন বিরল থেকে বিরলতম নয়। দুটোর মধ্যে তফাৎ হয়ে গেল নাকি? আপনি কি মনে করেন? আমি তো মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম। স্ট্রিক্ট পানিশমেন্ট হওয়া উচিত। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার আগে পুলিশ তদন্ত চালিয়েছে। তারাই গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি? কেন মৃতদেহ উদ্ধারের 14 ঘন্টা পর এফআইআর দায়ের হয়েছিল? কেন মৃতদেহ সৎকার করতে অতি তৎপরতা দেখানো হয়েছিল? সোমবার রায় দিতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শিয়ালদা আদালত। বিচারক অনির্বাণ দাস তার রায় বলেছেন, সাক্ষ্য দেখে তার মত, টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। এটা তো একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তদন্ত এবং ইত্যাদি নামে কার্যত যেমন কলকাতা পুলিশ তেমন করেই সিবিআই
অভয়াকাণ্ডকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী একজনকে অপরাধী চিহ্নিত করেছেন, সেইখানেই আটকে থেকেছে মুখ্যমন্ত্রী কথাই তথাস্তু। বিচারক তার রায় লিখেছেন 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশ কাচের তলায় রেখেছেন, সাক্ষীর বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। রাজ্য পুলিশ যতটুকু পদক্ষেপ নিয়েছিল, যা যা পদক্ষেপ নিয়েছিল, যাকে অ্যারেস্ট করেছিল, তারই পরিপ্রেক্ষিতে সিবিআই ইনভেস্টিগেশন দাঁড়িয়ে আছে। আর তো কত নতুন কিছু হয়নি। হয়েছে কি, ধরলাম ভুল হয়েছে, ঠিক আছে ভাই, ভুল হয়েছে, গ্রহণ করলাম না, খুব তাড়াহুড়ো করেনি ঠিক মতো, ঠিক আছে, একজনকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে, আরো অ্যারেস্ট করা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সিবিআই পারলো না কেন? তাহলে আজকে ধরে নিতে হবে যে রাজ্য ধরে কেন? এটাই তো ঠিক, রাজ্য পুলিশ যা করেছিল সেটাই ঠিক, তার বাইরে সিবিআই কোনো কিছু করতে পারেনি। যদি কিছু করার থাকে তাহলে যদি না করতে পারে সেটা তো সিবিআই এর অপদার্থতা। নিঃসন্দেহে এটা একটা বিরলতম ঘটনা। এখন আদালত কি মতামত দিয়েছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তার থেকে বড় কথা হলো মানুষ কি বলছে। মানুষের আদালতে বিচার হয়ে গেছে যে কাজ সঞ্জয়ের একার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। আরজিকর মামলায় শিয়ালদা আদালতে যেমন প্রশ্নের মুখে পড়েছে পুলিশ, তেমনি জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার মামলাতেও হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাদের। আমি আজকের এখানে আছি আমি বলেই এটা মিডিয়া দেখাচ্ছে, কিন্তু এই ধরনের হ্যারাসমেন্ট আমার মনে হয় যে বা যারা প্রতিবাদের জায়গায় আসবে তারা হ্যারাসমেন্ট পাবে। আমার দিয়ে শুরু, কারো পর্যন্ত চলবে। সহকর্মী একজন চিকিৎসককে তার কর্মস্থলেই নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই পথে ছিলেন আরজিকর মেডিকেল কলেজেরই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সরব হয়েছিলেন জোরালোভাবে। সেই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধেই স্রেফ একটা অভিযোগের ভিত্তিতে তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছে গিয়েছিল 30 থেকে 40 জন পুলিশ, জানিয়ে কলকাতা হাইকোর্টেও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকে। এখন এই প্রতিবাদের গলাকে থামাবার জন্য আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো বা তার নামে অভিযোগ করে থানায় যে অভিযোগ হতে পারে সেই অভিযোগ মেডিকেল কাউন্সিল বিচার করতে পারে, এটাই আমরা অতীতে দেখেছি। সেখানে একটি থানা পুলিশ তার বাড়িতে চলে যাওয়া, এই সমস্ত ঘটনা আমাদের মনে হয় যে প্রতিবাদীদের গলা থামাবারই একটি লক্ষণ। সম্প্রতি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এরপরই আশফাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠায় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ। বুধবার সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আজ অব্দি এমন কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড নেই যেখানে তিনি নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করেছেন। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, তিনি ক্লিনিকের প্রেসক্রিপশন ব্যবহার করছেন, তিনি জানেন কি হচ্ছে। বিচারপতি তখন জানতে চান, যে বিজ্ঞাপনে আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ বলে দেখানো হচ্ছে সেটা কোথা থেকে পেয়েছেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, অভিযোগকারী এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং সেখান থেকেই দিয়েছেন। সরকার আবার একটা থাপ্পড় খেলো। দেখুন, সরকারের এই মুহূর্তে দুটো প্রায়োরিটি, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে এবং হচ্ছে যে পুলিশের যা রয়েছে সামগ্রিকভাবে, একটা হচ্ছে দুর্নীতিতে মদত দেওয়া, 2 নম্বর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলছে কথা বলছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা। একজন চিকিৎসক তার হচ্ছে যে যদি প্রেসক্রিপশন প্যাডে নিজে লিখে হাতে লিখেছে, কোথাও এমএসসিএনটি বলে দাবি করেছে তাও নয়, কে বোর্ডে কি লিখেছে তার জন্য তাকে হচ্ছে যে, অথচ যে সরকার ঘনিষ্ঠ যারা রয়েছে, এই যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে প্রমাণসহ মলেস্টেশন, তোলাবাজির হাজারো অভিযোগ, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ পাঠাচ্ছে না তার বাড়িতে, কিন্তু আশফাকুল্লাহর বাড়িতে তো পুলিশ চলে যাচ্ছে। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, চিকিৎসকের বাড়ি থেকে কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড পাওয়া গিয়েছে। সরকারের তরফে জানানো হয়, বাড়িতে কিছু পাওয়া যায়নি, তবে ক্লিনিকে তল্লাশি চালাতে চেয়ে অনুমতি চাওয়া হয়। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বলেন, তথ্য প্রমাণ জোগাড় করে তারপর এফআইআর বা তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো? আপনারা সাধারণ মানুষের অভিভাবক, কিন্তু রাজ্য সরকার যদি তার ক্ষমতা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা শুরু করে তাহলে তারা কোথায় যাবে? পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত চিকিৎসক ক্লিনিকের প্রেসক্রিপশন প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছেন, তিনি কেন বলেননি যে তিনি ইএনটি বিশেষজ্ঞ নন? বিচারপতি সাফ জানিয়ে দেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত নেই। এরপরই
6 সপ্তাহের জন্য পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি। তবে আশফাকুল্লার দাবি, তিনি শুধু একা নন, তার মতো অনেক আন্দোলনকারীর বিরুদ্ধেই পদক্ষেপ করছে প্রশাসন। এই টাইপের হ্যারাসমেন্ট নিয়ে আমার মনে হয় যেটা আমাদের সমস্যা যেটা হয়, সেটা আমরা এই ব্যাপারগুলোতে হ্যাবিচুয়েট থাকি না বলে আমাদের একটা ভয় ভীতির জায়গা তৈরি হয়। কিন্তু কোর্ট, আইন, আদালত যেগুলো আছে একটা ফ্যাকচুয়াল বেসিসের উপরে আপনার তথ্য প্রমাণের উপরে কিন্তু একটা টাইমে গিয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় এ ধরনের অভিযোগ হতেই থাকবে। এই ধরনের অভিযোগের আমার মনে হয় পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই। অফিস আদালত আছে, কোর্ট আদালত আছে, এখনও ভালো মানুষ আছেন, এখনও বিচার আছে, এখনও মানুষ বিশ্বাস রাখতে পারে বলে আমি মনে করি। আইনের সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়, ফলে কোর্ট কিছু বলতে পারেন, সেটা আবার রাজ্য সরকার বা পুলিশের তরফে যে আইনজীবী থাকবেন তাদের বক্তব্য তারা বলবেন। এখানে রাজনীতির কোনো অবকাশই নেই। বিরোধীদের অভিযোগ, আরজিকর কাণ্ডে রাজপথে প্রতিবাদ নামতেই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে রাজ্য সরকার। আজকে জঙ্গিরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার ডান দিকে আইসিস থাকে আর বাঁ দিকে আল কায়দা থাকে, তার বাড়িতে পুলিশ যায় না। আর একজন ডাক্তারের বাড়িতে এমএস লেখার জন্য দিয়ে পাঠাচ্ছেন। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না মুখ্যমন্ত্রী। আপনার এই আমরা শুনেছি আপনি অত্যন্ত রিভেঞ্জফুল এবং ভেঞ্জফুল। আপনি মানে কি বলবো, মানে এই কোনো কেউ যদি একটা মুখ খোলে এই সরকারের বিরুদ্ধে, আপনি সঙ্গে সঙ্গে পুলিশ লেলিয়ে যান, যেটা আপনার হাতে আছে। কে কমপ্লেন করলো তার ঠিক ঠিকানা নেই, একদম মাঝরাত্রে পুলিশ চলে গেল অত দূরে, 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে। এটা কিসের রাজত্ব চলছে? শাসকের আইন। স্বাভাবিকভাবেই কোর্ট এই ভৎসনা করেছে। আমি জানি না, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, ওর তো বোঝা উচিত ছিল যে ফেক ডিগ্রি এইটা পার্লামেন্টের হুজ হু বইতে লিখেছিলেন তো মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি, জাল পিএইচডি। যার নিজের জাল পিএইচডি সে মনে করে বাকি সবারই বুঝি জাল ডিগ্রি। মাননীয় বিচারপতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাত্র কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের আর এক মাননীয় বিচারপতি শম্পা সরকার তার ওই ত্রিধারা কাণ্ড, মানে ত্রিধারা পূজা মণ্ডপের অদূরে 9 জন যুবক যুবতীকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। সেই মামলায় তাদের যখন জামিন দিচ্ছেন তখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শম্পা সরকার বলেছিলেন, কোট আনকোট, রাজ্য সরকার ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে পারে না। আজকে এই পর্যবেক্ষণের পাশে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য রাখুন। সেই পর্যবেক্ষণ বলছে, কোট আনকোট, রাজ্য সরকার সাধারণ মানুষের অভিভাবক, আর অভিভাবক হয়ে রাজ্য সরকারই যদি ক্ষমতার প্রদর্শন শুরু করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? গণতন্ত্র তো ভয়েস অফ ডিসেন্স থাকবে, মানে একটা ভিন্ন স্বর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন তিনি গণতন্ত্রের কথা বলতেন, সরকার কেন লড়াইও করতেন, লড়াই করতেন। আজকে তিনি যখন শাসক, তিনি গণতন্ত্র চেপে ধরছেন, প্রত্যেকটা জায়গাতে চেপে ধরছেন। আপনি মনে থাকতে পারে যে একটার পর একের পর এক সাংবাদিককে শুধুমাত্র তার সরকারের সমালোচনা করেছে, যেন ইনক্লুডিং আপনি সরকারের সমালোচনা করেছেন বলে পুলিশের একের পর এক মামলা, একের পর এক মামলা, একের পর মামলা। এটা ভাবুন, 16ই জানুয়ারি ওর কাকদ্বীপের বাড়িতে, যেখানে ও নেই, ও ডিউটি করছে আরজিকর হাসপাতালে, সেখানে 30 জন পুলিশ, বাড়িতে ছোট ভাই বোন, সেখানে রেড। আমি তো বলছি সুমনদা যে নায়ারের উপরের যে অত্যাচারটা এই মুহূর্তে হলো, এটা একদম পরিষ্কার। ও যেহেতু একটা বিরোধী ভয়েস, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ফলে এইরকম নায়ারের মতন ঘটনা কিন্তু আমরা কনস্ট্যান্ট দেখতে থাকবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন দেখতে পারেন না, সে বিরোধী হলে জেলে পাঠায়। মানে আমি বারবার বলছি যে কি ধরনের অত্যাচার এখানে হয়, যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দাঁড়াতে পর্যন্ত দেয় না, বিরোধীরা মিটিং করতে হয় হাইকোর্টের থেকে রায় নিয়ে এসে। আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইএনটি বিশেষজ্ঞ লেখা হচ্ছে, আপনার পূর্ণ, আপনি সেটা জানেন, আপনার নলেজে আছে, আপনার নামের পাশে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হলো যে জায়গাটা নিয়ে আজকের কোর্টে যেহেতু এই ব্যাপারটা উঠেছে তাই বলতে পারছেন, তো যে ব্যাপারটা নিয়ে ওরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সেটা ওরা নিজেরাই করেছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং তা নিয়ে যে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে মামলা করা হয়েছে, আমাকে এত হেনস্থা করা হচ্ছে, সেই সোশ্যাল মিডিয়াতেই ওরা পোস্ট করেছে যে ডাক্তারবাবু ফ্রিতে এসেছিল। আমি এর চেয়ে আর লজিক্যাল কিছু আমার মনে হয় আমার দিক দিয়ে এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না। ওই এমনিতে তো আপনি এমবিবিএস পাশ করা ডাক্তার, আপনার প্র্যাকটিস আপনি আইনিভাবেই করতে পারেন, একদমই। কিন্তু এমএস ইএনটি এইটা তো একদমই আমার অধিকার নেই, এবং আমি লিখিও নি। আমি বলছি যে বা যারা মামলা করেছে, যে উদ্দেশ্য নিয়ে, যে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মামলা করেছে, ওই সোশ্যাল মিডিয়াতেই সেম হ্যান্ডেলে দেখতে পাবে ওরাই লিখেছে যে উনি ফ্রি ক্যাম্প করতে এসেছিলেন।
তাহলে এইটুকু যদি বুদ্ধি বিচার বুদ্ধি কারো থাকে সেটা তারা ওটা বুঝে নেবে, প্রথম কথা। আর যে অর্থাৎ সিঙ্গুরে আপনি আর্থিক লাভের জন্য আপনি পারিশ্রমিকের জন্য ডিগ্রি ভাঙি মানে ভুয়ো ডিগ্রি ব্যবহার করেছেন, বা যে ডিগ্রি এখনো আপনার নেই সেইটা ব্যবহার করেছেন, এই অভিযোগ একদম জিরো। আমি বলছি সিঙ্গুরের ব্যাপারে নিজের পকেটের পয়সা খরচ করে ওখানে গিয়ে আমি ফ্রি ক্যাম্প করে এসেছি। যদি আপনার মনে হয় যে আরও ভেরিফাই করা দরকার, ডক্টর রাহুল ঘোষকে জিজ্ঞাসা করুন। আজকে ডক্টর রাহুল ঘোষের সঙ্গে এতদিন যেহেতু ইনভেস্টিগেশন ছিল বলে কথা বলিনি, আজকে কথা বললাম। আরেকটা জিনিস, আরেকটা পার্ট আমি দেখছি সুমনদা, ডক্টর রাহুল ঘোষ যিনি এই ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছ থেকে হোমিও রত্ন পেয়েছেন, ধন্বন্তরী অ্যাওয়ার্ড পেয়েছেন, এরকম একটা রিওয়ার্ডেড ডক্টর যাকেও হ্যারাস করা হচ্ছে, এটা নিয়ে 3বার পুলিশ তার বাড়িতেও গিয়েছে এবং নানান রকমের করেছে। নাকি আপনি একটা ফ্রি ক্যাম্প করেছেন যেখানে ডক্টর আশফাকুল্লাহ ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্টে MSCNT লেখা আছে। আমার মনে হয় যাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা আর বুঝতে তাদের অসুবিধা নেই। অদ্ভুত লাগছিল যে বিশ্বনাথদার কথা শুনে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইতিহাস বোধহয় শুরু হচ্ছে 2011 সাল থেকে। তার আগে কোনো ইতিহাসই ছিল না, তার আগে দমনপীড়নের কোনো ইতিহাস ছিল না, তার আগে কোনো রকম হ্যারাসমেন্ট এখন যেটা চলছে বলুন না। আপনি ভুলে যাচ্ছেন এই যে ডাক্তারি আন্দোলন নিয়ে আপনাদেরকে কেউ কিছু বললে আমাকে ভুলে যাচ্ছেন, আপনার নামটাই ভুলে যাচ্ছেন, কোথায় মুক্তি পেলে, কোথায় নাম মুক্তি ভুলে পেলে যাচ্ছেন। আপনি মনে করতে পারেন না এই যে 3 মাস ব্যাপী আন্দোলন, এই যে বাম শাসন দিচ্ছ, 3 মাস 3.5 মাস ব্যাপী আন্দোলন, এই আন্দোলনে পুলিশের ক্র্যাকডাউন হরণ করেছো, কোথায় নেমেছে, কোথায় পরিবর্তন, মুখ্যমন্ত্রী নিজে এসেছেন সামনে, আপনি দেখেছেন পরিবর্তনের ডাক গত 50 বছরে আপনি দেখেছেন পরিবর্তন কোথায়, ভারতবর্ষে দেখেছেন যে মুখ্যমন্ত্রী নিজে অ্যাড্রেস করতে চলে আসছেন, এসে বলছেন আমি তোমাদের দিদি হিসেবে আসছি এবং আমি তোমাদের কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি। এই চেষ্টা আপনি দেখেছেন, এটা যদি না চাও তো। ফের অ্যাকশনে গিয়ে আক্রান্ত পুলিশ, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা, ফের রক্ষকই আক্রমণের শিকার। এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক থানার শাইলাপুর গ্রামের একটি বাগানের মধ্যে মজুত করা হয়েছিল কাপ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় 2 বাসিন্দা বরুণ মণ্ডল এবং মিঠুন শেখকে। ধৃতদের কাছ থেকে একটি 7mm পিস্তল ও একটি ম্যাগাজিন, 2 রাউন্ড লাইভ কার্তুজ এবং একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পুলিশকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। এই ভয়াবহ অবস্থা, মালদা জেলা কাউন্সিলর খুন হচ্ছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হচ্ছেন, এত অস্ত্র দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? এটা পুলিশের কি কোনো গোয়েন্দা রিপোর্ট নেই? কোন বর্ডার দিয়ে কোথা দিয়ে অস্ত্র ঢুকছে, বিহার থেকে কিভাবে অস্ত্র ঢুকছে, এটা তো সমস্তটাই পুলিশের কাছে রিপোর্ট থাকা দরকার। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবরই থাকছে না। দুষ্কৃতের কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে, তারা তৃণমূলের নিজেদের দলাদলিতে গুলিগলা করছে, পুলিশকে গুলি করছে, ভয়ভীতের কোনো ব্যাপারই নেই। বাংলার পুলিশ নিজের জীবন বাজি রেখে কাপ সিরাপের ইনফরমেশন পেয়ে যখন প্রায় 100 বোতল কাপ সিরাপকে সিজ করছে, আর্মস রিকভারি করছে, বাংলায় রুল অফ ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে বলে পুলিশ এইভাবে চিরুনি তল্লাশি চালিয়ে এইভাবে সমস্ত ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তার করছে। আর বিজেপি নিজেদের মধ্যে এই সমালোচনা করে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করছে। অন্যদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ডালখোলা থানার পাতনোর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হবিবুর রহমান, তার বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর এলাকায়। অভিযোগ, পুলিশের এনকাউন্টারে নিহত পলাতক বন্দী সাজ্জাক আলমের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া এবং পালানোর জন্য মোটর বাইকের ব্যবস্থা করতে টাকা জোগাড় করেছিলেন হবিবুর। 15 তারিখ আদালত থেকে ফেরার সময় পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাক। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে তার পালানোর ছবিও। পুলিশ সূত্রে দাবি, পুলিশকে গুলি করে পালিয়ে গোয়ালপুকুরের শ্রীপুর সীমান্ত লাগোয়া কিচকতলা গ্রামে গা ঢাকা দিয়েছিল সাজ্জাক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভোরের দিকে বাংলাদেশ পালানোর ছক ছিল সাজ্জাকের। তল্লাশি চালানোর সময় কিচকতলা অঞ্চলে ডিআইজি নেতৃত্বে 3 জন পুলিশের টিম শেরওয়ানি নদীর পার ধরে সেতুতে ওঠার আগেই সাজ্জাককে দেখতে পায়। ব্রিজের তলায় সাজ্জাকের চাদর দেখে বুঝতে পারে যে এখানেই আছে সে। এরপর ব্রিজের ওপর থেকে সাজ্জাককে আত্মসমর্পণ করতে বলায় সাজ্জাক পালাতে থাকে। পালাতে পালাতে পুলিশের ওপর গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশ।
সাজ্জাদ, তোকে ধরে ফেলেছি, এক্ষুনি সারেন্ডার কর। ঘটনায় বুকে, কাঁধে ও পায়ে 3টি গুলি লাগে সাজ্জাকের। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোয়ালপুকুরে পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় এর আগে শেখ হযরত আব্দুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এটা তো গর্ব হওয়া উচিত। পশ্চিমবাংলা এখন টেক্সাস বা ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসের মতন হয়ে গেছে, এই জন্য গর্ব হওয়া উচিত। ইংরেজিতে কথা আছে না, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ। যেরকম আপনি আমড়া গাছ পুঁতে তা আম্রপালি পাবেন না। যেটা আপনার হয়েছে, এটা শুরু হয়েছে কবে থেকে, আমি ভবানীপুর থানা থেকে আসামি ছাড়ানো সেটা পেটি ম্যাটার আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু হরিমোহন ঘোষ কলেজে ডিটেলস আর বলছি না, সবাই জানেন। কালিয়াচকের ঘটনাও জানেন, পুলিশ রেড করে ধরতে গেছে, কালিয়াচক অথবা কালিয়াগঞ্জ হবে, আই মেবি রং। পুলিশকে মারলো, মাথা ফাটালো, পুলিশের মোটর সাইকেল জ্বালালো, গাড়ি জ্বালালো, থানা জ্বালালো, পুলিশ রিইনফোর্সমেন্ট এসে গুলি চালালো, 3 জনের পায়ে লাগলো। আলটিমেট কি হলো, যে অফিসার অ্যাকশান নিলেন হি ওয়াজ ট্রান্সফার্ড ফোর্থউইথ, এবং যারা সেই মহান ব্রত পালন করলো তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো। অপরাধীরা মুক্তাঞ্চল মনে করবে, জঙ্গল রাজ, নিজেদের সরকার চলছে মনে করবে, তাই পরিণতিটা প্যারামিটারটা বাড়বে। এবং ওই জন্য দেখছেন তৃণমূলের কর্মীরাও তারা নিরাপদ নয়, পুলিশ সুপারকে চিহ্নিত করছে, আর একজন ভাইস কাউন্সিলর চেয়ারম্যানকে খুন করছে একজন প্রাক্তন চেয়ারম্যান। তারপরেও সেই কাউন্সিলরের যিনি স্ত্রী তিনি বলছেন এর পিছনে আরো বড় মাথা আছে, প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হয়নি, পুলিশ এখনো পর্যন্ত তার মানে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। আমার বাড়ি যেখানে, সেখানে পানিহাটির কাউন্সিলর খুন হয়ে গেছিলেন, এখনো প্রকৃত অপরাধীরা সেখানে ধরা পড়েনি। আমি বলছি পুলিশকে দলদাস বানালে, পুলিশ যদি মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় প্রসাদ বিতরণ করে, মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে পুলিশকে চাপকানোর কথা বলে, তাহলে সাধারণ মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভোগে, তৃণমূলের লোকেরাও কিন্তু রেহাই পায় না। মুসল পর্ব শুরু হয়েছে তৃণমূলে। আমি প্রথমে শুধু বলি, শায়নদীপকে একটু মনে করিয়ে দিই যে উনি বললেন যে দুষ্কৃতীরাই হচ্ছে এখানে দলটা চালাচ্ছে, এখানে সরকার চালাচ্ছে। 2021 সালে 48% ভোট পেয়ে যে দলটা ক্ষমতায় এসেছে, 3,62,00,000 মানুষের সমর্থন নিয়ে ভোটে জিতেই ক্ষমতায় এসেছে। আপনি যতবার করে বলবেন এই কথাটা, শায়নদীপ আপনি যতবার এই কথাটা বলবেন যে সমস্তটাই হচ্ছে দুষ্কৃতি, তাহলে আপনি কিন্তু বিশাল ম্যান্ডেটটাকে অপমান করবেন, কারণ এই বিশাল ম্যান্ডেটটাকে আপনি অপমান করবেন। তার মানে হয় অদক্ষ পুলিশ বা কম্প্রোমাইজ পুলিশ। আসলে হবে কি করে, এখানে সিভিক পুলিশ দিয়ে তো কাজ চালানো হচ্ছে। এই সব সিভিক পুলিশকে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাদের কাজ শুধুমাত্র ট্রাফিক সিগন্যালকে বজায় রাখা, তারা এখন থানা চালাচ্ছেন, পুরো তাদের এই র্যাফের পোশাক পরিয়ে বিভিন্ন জায়গায় তাদের ছেড়ে রাখা হচ্ছে। কি কারণে? কারণ এখানে এদেরকে যোগ্য পুলিশের চাকরি দেওয়া যাবে না। এই ঘটনা কি প্রথম, বা এই নিদর্শন আমরা কি করে দেখবো? 2011 সালে নভেম্বর মাসে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার দলের দুজনকে, দুষ্টু ভাইকে ভবানীপুর থানা থেকে যদি বার করে নিয়ে আসতে পারেন, সেই নজির রাখতে পারেন, তাহলে তো এই ঘটনা আমরা নতুন কি দেখবো? আমরা দেখেছি স্যার অনেকগুলো বলে, আমি এতগুলো উদাহরণের কচকচিতে যাচ্ছি না, কিন্তু চিন্তা করে দেখুন এই রাজ্যে বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দোষ দিচ্ছেন পুলিশের, কখনো নিচের তলার লোকদের, কখনো উপরের তলার লোকদের। যোগী রাজ্যের পুলিশ আরো খারাপ। না, আমি বলছি যোগী রাজ্যের পুলিশ আরো এগিয়ে বাংলা ঠেলা সামলা হচ্ছে। তো এখানে লুটতরাজ হচ্ছে, মাফিয়া রাজ হচ্ছে, গুন্ডা রাজ হচ্ছে, হুমকি রাজ হচ্ছে। তো এতগুলো রাজ সামলে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন রাজত্বই তো করতে পারছে না। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে খুন করা বা এই ধরনের দুষ্কৃতী রাজ যে কথাটা বলা হচ্ছে, তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো জিনিস নেই যেটা আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি। সেখানে এই যে সাম্প্রদায়িক হিংসা বলুন বা এখানে সেখানে সেখানে পুলিশ সরাসরি যুক্ত, কুলতলি থেকে কালিয়াচকে পুলিশের ওপর হামলার অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন অন্যদিকে শহর জুড়ে বহুতল নিয়ে বাড়ছে উদ্বেগ। আমি তো বাড়ি ছাড়বো না, ভাঙলে আমার বুকের উপর দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে মরবো। আমি আমার যাওয়ার রাস্তা নেই, আমি কোথায় যাবো? মরবো আমি ঘরে, ভেঙে যাবে আমার ঘর, কিন্তু আমি ঘর ছাড়বো না। যদি আমাকে বাড়ি ছাড়তে জোর জবরদস্তি করে, আমি কিন্তু এখানে সুইসাইড করবো। তিল তিল করে গড়ে তোলা একটা মাথার ওপর পোক্ত ছাদ, আচমকা সেই ছাদ হারাতে হলে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। দুঃস্বপ্ন নয়, এমনটাই হচ্ছে বাঘাযতীন থেকে বেলঘরিয়া,
ট্যাংরা থেকে বিধাননগরের বহু বাসিন্দার সঙ্গে কাউকে বাড়ি ছাড়তে হয়েছে। এবার বিধাননগর পুরসভার বাগুইআটির জগৎপুর থেকে নারায়ণপুরে হেলে পড়া বাড়ির সন্ধান মিলল। কতদিন ধরে এই সমস্যা চলছে? এটা তো আমি দেখেছি 6 মাস হয়েছে, বাড়িটা এমনি সামনে ঝুঁকে এসছে তো আমাদের কিছু নাই, কিন্তু হঠাৎ করে কালকে ওর বন্ধু বান্ধবরা বললো তোর বাড়ি ভাঙতে হবে। মুখের কথা, বাড়ি ভাঙতে হবে বললেই কি ভেঙে দেবো আমি বাড়ি? নিচ থেকে দেখলে দুটি বাড়ির মধ্যে দূরত্ব 2 ফুট, কিন্তু যত ওপরে উঠছে ততই কমেছে দূরত্ব। দেখে মনে হচ্ছে দুই বাড়ির ছাদ একেবারে মিশে গেছে। বিধাননগর পুর নিগমে 23 নম্বর ওয়ার্ড নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা, সেই গোপাল ভবন এলাকাতেই পাশাপাশি বাড়ি শম্পা ঘোষের এবং মিঠুন করের। পরিস্থিতি দেখা যাচ্ছে বাড়ি দুটির নিচে 2 ফুটের কাছাকাছি পার্থক্য থাকলেও তাদের দূরত্ব কিন্তু যত উপরে গিয়েছে বাড়ি দুটি যেন একে অন্যের সঙ্গে প্রায় মিশে গিয়েছে। বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল তিনি অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার এই বাড়ি দুটির বিষয়ে কিছু জানা নেই। কাউন্সিলর দেখবে না যে বাড়ি হচ্ছে, এইসব হচ্ছে, সব নেইনি আমরা। কেন আমাদের এখানে আগামী 5 থেকে 7 বছর ধরে কোনো ট্যাক্স হচ্ছে না, কোনো মিউটেশন হচ্ছে না, সব কিছু কোনো প্ল্যান করা হচ্ছে না। কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি, আমাদের বাড়ির দলিলপত্র সবই তো আছে। প্ল্যান এই এলাকায় 15-20 বছর যাবৎ জ্যাংরা মোর্জার প্ল্যান পাস বন্ধ, মিউটেশন সবকিছুই বন্ধ। এবার সবাই তো করেছে, সবাই এইভাবেই করেছে। এখানে যত বাড়ি আছে সবার একই কেস, কোনো বাড়িতে আপনি প্ল্যান পাস পাবেন না। সবাই তো কারো না কারোর একটা পারমিশন নিয়েই তো করেছে। বাড়ির গোড়ায় 2 ফুটের পার্থক্য থাকলেও যতই তলা বেড়েছে ততই মিশে গেছে দুটো বাড়ির ছাদ। আমি দাঁড়িয়ে রয়েছি শম্পা ঘোষের বাড়ির ছাদে এবং মিঠুন করের বাড়ির যে ছাদ সেই বাড়িতে আমি এখন হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং ছাদের যে গোড়া, আমার ক্যামেরায় শান্তনু যে ছবি ফুটিয়ে তুলছে, এই মিঠুন করের বাড়ির ছাদ, যে ছাদের দেওয়াল ধরা যাচ্ছে শম্পা ঘোষের বাড়ি থেকে। এবং শান্তনুকে আরও একটা ছবি দেখাতে বলবো যে জলের পাইপ, কার্যত মিঠুন করের বাড়ির জলের পাইপ এবং শম্পা ঘোষের বাড়ির যে জানলার সানসেট তা কার্যত মিশে গিয়েছে। পাশেই রয়েছে একতলা একটি বাড়ি, তার আশঙ্কা আরো বেশি। গার্ডেন রিচ একটা আমাদের মতন ঝুপড়ি বাড়ির উপরে পড়ে গিয়ে 11-12 জন মারা গেল, স্বাভাবিক সেই থেকে তো আরো টেনশনে রয়েছে। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। একটি বাড়ি আগের কাউন্সিলরের সময় হয়েছিল। আমি জানতাম না, তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর দুটি বাড়িতেই রয়েছে পুরসভার জলের মিটার। এই বাড়িতেই কিন্তু কয়েকদিন আগে পুরসভার কর্মীরা তারা জলের মিটার দিয়ে গিয়েছেন। অর্থাৎ যে বিল্ডিং এর প্ল্যানিং পুরসভার কাছে নেই, যে বিল্ডিং হয়েছে এমনটা কাউন্সিলর জানেন না, সেই বিল্ডিং এ কিন্তু জলের মিটার বসানো হয়েছে। এবং এদিন জগৎপুরের এই বাড়ির বাসিন্দার সঙ্গে কথা বলতে আসেন বিধাননগর সিটি পুলিশের আধিকারিকরা। আতঙ্কের একই ছবি বিধাননগর পুর এলাকার নারায়ণপুরেও। বাঁদিকে হেলে গেছে বহুতল, প্রায় গা ঘেঁষে রয়েছে পাশের বহুতলের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, গোটা বহুতলটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। ইতিমধ্যেই এখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলে আমাদের নলেজে আসে, আসার সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে চিঠি করে দেওয়া হয়, বলা হয় যে 15 দিন বা ইত্যাদি একটা সময় দেওয়া হয়। তারপরে তারা একটু সময় যা নিয়েছে তার থেকে নির্ধারিত বেশি নেন, তারপরে তারা সবাইকেই বের করে দেওয়া হয়েছে। এটা যা আছে, যা প্রসেস আছে কর্পোরেশন শুরু করে দিয়েছে, সেই প্রসেস অনুযায়ী হবে। প্রয়োজন হলে ডেমোলিশ করা হবে, প্রয়োজন হলে তাকে যা রিকনস্ট্রাকশন করার ক্ষেত্রে যা যা লিগাল ফেসিলিটি আছে সেটা নেওয়া হবে। যে বাড়ি করছে বা যে কন্ট্রাক্ট নিয়ে বাড়ি করছে, সে কিভাবে করছে, কি মেটেরিয়াল দিচ্ছে কি দিচ্ছে না, সেটা কিন্তু ন্যাচারালি আমরা তো স্ট্রাকচারাল এসব দেখি, আমরা বাড়িটাতে কি কি দিচ্ছে কি করছে এগুলো তো আমাদের পক্ষে থাকা সম্ভব না। স্বাভাবিক কারণে যে বাড়ি করছে সে জানে, এবং যে বানাচ্ছে কন্ট্রাক্টর সেই বলতে পারবে যে কি অবস্থায় কি দিয়ে বাড়ি করেছে। যে আমরা কর্পোরেশন আইনেতে আমাদের যা যা ব্যবস্থা আছে আমরা সবটাই সেটা দেখছি এবং নেব।
বাঘাযতীন, ট্যাংরার পরে বাগুইয়াটি, কলকাতা পুর এলাকার পর এবার বিধাননগর পুর এলাকা। হেলে পড়া বাড়ির সংখ্যা বেড়েই চলেছে। বিপদে পড়ছে সাধারণ মানুষ। আর বর্তমান শাসক কখনো প্রমোটার, কখনো বাম আমলের ধারে দায় ঠেলে নিজেদের আড়াল করতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে, তারা কি আদৌ এভাবে দায় এড়াতে পারেন? কোথায় রাখবো সেটা বলুন না, তার একটা ব্যবস্থা করবে তো। যদি মরতে হয় আমি এখানেই মরবো। আমাদের এখন আমরা এখান থেকে যাব না। সোজা কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, এখানে যা হবে এখানেই হবে। আমাদের যা ক্ষমতা, আমরা এখানে ভিখারি হয়ে গেছি। কথায় বলে মানুষ ঠেকে শেখে, কিন্তু প্রশাসন যেন কিছুতেই শেখে না। দুর্ঘটনা ঘটার পর যেমন হুঁশ ফেরে প্রশাসনের, ট্যাংরায় হেলে পড়া বহুতলের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। শোরগোল শুরু হতে হুঁশ ফিরল পুরসভার। আরও হেলে পড়া 5তলা বাড়িতে নোটিশ টাঙিয়ে বাসিন্দাদের পুরসভার নির্দেশ, 3 দিনের মধ্যে খালি করে দিতে হবে বাড়ি। পরিষ্কার দুটি নোটিশ এখানে দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 11/2 অর্থাৎ এই যে বাড়ির ঠিকানা রয়েছে এখানে যারা থাকেন তাদেরকে 3 দিনের মধ্যে ভ্যাকেট করে দেওয়া হবে এই বাড়িটি। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি অবজেকশন টু দ্য নোটিস ইউ শুড প্রেফার দ্য সেম রাইটিং উইদিন 1 ডে, অর্থাৎ একদিনের মধ্যে যাদের অবজেকশন রয়েছে তারা কিন্তু লিখিত আকারে তা কর্তৃপক্ষকে জানাবে। কিন্তু এত কম সময়ের মধ্যে সবকিছু ছেড়ে কোথায় যাবেন? প্রশ্ন আবাসিকদের। আমরা দিন আনি দিন চালাই, আমাদের ক্ষমতা নেই। লোকের বাড়ি কাজ করে ছেলেকে একটা ঘর দিয়েছি, এগুলো ছেড়ে কোথায় যাব বলুন? আমরা কি এগুলো আর ফিরে পাবো? বাইরে নোটিশ দিয়ে গেছে 3 দিনের মধ্যে ঘর ভাঙবে, আপনারা যেখানে পাবেন চলে যান জিনিসপত্র নিয়ে। এটা কি ধরনের কথা? কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের 11/2 ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুটো বহুতল, একটি 5তলা, অন্যটি 6তলা। 5তলা বাড়িতে 14টি ফ্ল্যাট, তার মধ্যে 13টি ফ্ল্যাটে এসে গিয়েছেন বাসিন্দারা। চিলেকোঠাকেই বানিয়ে ফেলা হয়েছে একটি ফ্ল্যাট হিসেবে, সেটি অবশ্য এখনো খালি। এরই মধ্যে 5তলা বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের বহুতলের ওপর। দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বহুতলের বিদ্যুৎ সংযোগ, ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, চলছে না লিফট। 11/2 ক্রিস্টোফার রোডের সেই বিপজ্জনক বাড়ির আমরা একদম টপ ফ্লোরে রয়েছি। যে বাড়িটি অন্য দিকের পোর্শনে বাড়িটির দিকে হেলে গিয়েছে, তার ঠিক সামনের যে বাড়িটি রয়েছে তার ডিস্টেন্স দেখা যাচ্ছে মাত্র 1 হাতেরও খুব কম ডিস্টেন্স রয়েছে। এবং বিপজ্জনক বাড়ি হিসেবে কিন্তু এই বাড়িটি আপাতত হেলে পড়েছে নির্মীয়মান এই বাড়িতে। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে এই বাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেইটাকে বিপজ্জনক বলে ইতিমধ্যে পোস্টার এখানে সাটানো হয়েছে। যখন তখন যেতে বাধ্য হব যে জিনিসপত্র নিয়ে আমরা কোথায় রাখবো। একটাই রিকোয়েস্ট দিদির কাছে, যেন আমার বোনকে আমার ঘরের গৃহবাসস্থানটা ফিরিয়ে দেওয়া হোক। পুরসভার নোটিশে বলা হয়েছে কোনো অভিযোগ থাকলে জানাতে হবে 24 ঘন্টার মধ্যে। আবাসিকদের দাবি, কোনো অভিযোগেই কোনো কাজ হয় না। এলাকার তৃণমূল কাউন্সিলর তো সব জানেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। প্রমোটার যখন কাজ করেছে নিশ্চয়ই কাউন্সিলরের পরিবর্তন মতেই কাজ করেছে, কাউন্সিলর নিশ্চয়ই মত দিয়েছেন না। কাউন্সিলর মত না দিলে প্রমোটার কিন্তু কাজ করতে পারে না। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি সবকিছু জানা তার কাজ নয়। কাউন্সিলরের এটা কাজ নয়। আমরা ডিটেলস লিস্ট পাই না যে কোন বাড়ি কতটা স্যাংশন বা কতটা স্যাংশন না। বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে সমস্ত নথি থাকে একটা বিল্ডিং সংক্রান্ত, আমি তাদেরকে জানিয়ে দিই। এটা একটা কাউন্সিলরের কর্তব্য নয়, এটা আমরা পারি না ইন্টারভেন করতে। বুধবার রাতে নোটিশ দেওয়া হলেও বৃহস্পতিবার থেকে ভাঙা শুরু হয়নি বহুতলটি। তবে এই দিন বাড়িটি পরিদর্শন করেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা। একটি বহুতলই কি হেলে পড়েছে, নাকি হেলেছে দুটি? বাড়ি কেন হেলেছে, কতটা হেলেছে, খতিয়ে দেখেন তারা। কি দেখছেন আপনারা, কি চেক করছেন? আপনার টেপটা আসুক, মেজারমেন্টটা করুন, তারপরে যা হবে জানতে পারবেন ওটা ডিফ্লেকশনটা কতটা হয়েছে। ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। শুধু নিচে নয়, বহুতলের ওপরেও হেলে পড়ার প্রমাণ স্পষ্ট। 5তলা বহুতল ও পাশের 6তলা নির্মীয়মান বহুতলের মধ্যে কোথাও মাত্র 7.5, কোথাও 3 ইঞ্চির ব্যবধান। আমরা দেখতে পাচ্ছি পাশের দেওয়াল থেকে এখানের যে ছাদের পোর্শনে যে দেওয়াল রয়েছে সেটার ডিস্টেন্স হচ্ছে 13 ইঞ্চির মতন। সামনের দিকের পরে আমরা একটু ভেতরের দিকে এসেছি, একটি নির্মীয়মান ফ্ল্যাটের দিকে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক জানলার যে রেলিং রয়েছে তার থেকে এই ডিস্টেন্স হয়েছে পাশের বিল্ডিং থেকে একেবারে 7.5 ইঞ্চির মতন, 7.5 থেকে 8 ইঞ্চির মতন। মেয়র জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত হবে বহুতল ভাঙার বিষয়। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে, এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে।
এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবে না। সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। বুধবার রাতে ঘটনাস্থলে যান মেয়র। পুরসভা সূত্রে খবর, পাশের খালি বাড়িটিও বেআইনি, প্রয়োজন পড়লে ভেঙে ফেলা হবে। অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট লাগবে। দেখো, আমরা বাড়ি বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি, কারণ বাড়ি কেউ 60 বছরের আছে, কেউ 70 বছরের আছে, কেউ 30 বছরের আছে, কেউ 20 বছরের আছে। তো সব তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো গেছি। পুরসভার প্রাথমিক অনুমান, দুটি বাড়ির ভিতের মধ্যে যথাযথ দূরত্ব না থাকায় সাদা বাড়ির চাপে হেলে গিয়েছে সবুজ বহুতল। প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা যেটা মনে করছেন যে এই বিল্ডিংটি 6 তলা সবুজ রঙের বিল্ডিংটি, এবং এর ফাউন্ডেশনের পাশে আরও একটি বিল্ডিং তৈরি হয়েছে, সেটিও 6 তলা। দুটি বিল্ডিংয়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব হচ্ছে মাত্র 1 হাতের কাছাকাছি। 1 হাতের কাছাকাছি এই দুটো বিল্ডিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো পুরসভার ইঞ্জিনিয়াররা যেটা মনে করছেন যে এরকম একটা 6 তলা বিল্ডিং করলে তার ফাউন্ডেশন থেকে পাশে আরেকটি এরকম বহুতল করলে অনেকটাই ছাড় দিতে হয়, সেই ছাড় এখানে দেওয়া হয়নি। আমাদেরটা ঠিকই আছে দাদা, ওই পাশে ডিফারেন্সটা কম হয়ে গেছে, যার জন্য আমরা তো আশা করি আমাদের প্রমোটার ঠিক কাজ করেছে। কিন্তু বাড়ি ভাঙা হলে আবাসিকদের জন্য বিকল্প ব্যবস্থা কি হবে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে, রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি স্টেবল না থাকে, তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমোলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করে দেব। ট্যাংরা থানায় প্রমোটার ড্যানিয়েল লি ওরফে রজক লির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুরসভা। পুলিশ সূত্রে খবর, ড্যানিয়েল ও নির্মীয়মান বহুতলের প্রমোটার সুরজিৎ মান্নার খোঁজ মেলেনি। যেভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দিদির কাউন্সিলররা পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে, সেই কাউন্সিলরদের নেওয়া উচিত যারা পয়সা খেয়ে পারমিশন দিয়েছেন। পৌরসভার যিনি কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, মেয়র আছেন, তারা দায়িত্ব নেবে। নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া। মধ্যবিত্ত বাঙালির হৃদয়ে সযত্নে লালিত স্বপ্নগুলোর একটা মাথার উপর ছাদ, 4 দেয়ালের উপর সেই ছাদের জন্য জীবনের সব সঞ্চয় উপর করে দিতে তারা পিছপা হন না। কিন্তু তারপর এরকম স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ছটফট করতে করতে সেই ছাদ ছেড়ে যাওয়াই কি ভবিতব্য? কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে? কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন পুরসভার কড়া নজরদারির। আইন অমান্য করে যারা বহুতল তৈরি করছে তাদের কড়া শাস্তির। কিন্তু তা কি আদৌ সম্ভব? এই অবৈধ নির্মাণের নেপথ্যে যে কোটি কোটি টাকার খেলা রয়েছে, যে রাজনৈতিক হেভিওয়েটরা এর সঙ্গে জড়িত রয়েছেন, তারা কি কোনোদিন এগুলো বন্ধ হতে দেবেন? নাকি কোনো ঘটনা ঘটলে কিছুদিন হইচই, তারপর যে কে সেই? 17 মার্চ 2024 রবিবার রাত 12টা কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। রাতের অন্ধকারে বহুতল ভেঙে মৃত্যু হয় 12 জনের। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করে, নিম্নমানের জিনিস দিয়ে কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। তারপরই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ আসতে শুরু করে। দেখা যায় কোথাও দুটি বহুতলের মাঝে একটি মাছিও গলতে পারবে না, কোথাও হেলে পড়া বহুতল গুঁতো মারছে পাশের এক বহুতলকে, কোথাও আবার 2 বহুতলের মাঝে মাথা তুলেছে স্লিম ফিট হাই রাইজ। প্রায় 1 বছর হতে চলল সেই সব ঘটনা দুর্ঘটনার। বাঘাযতীন, বেলেঘাটা, বিধাননগর, ট্যাংরার ঘটনার পর ফের নজরে শহরের বেআইনি নির্মাণ। এই প্রেক্ষিতে এদিন এবিপি আনন্দ ঢু মারল গার্ডেন রিচের পাহাড়পুর রোডের J474B এবং J474C বহুতল দুটিতে। দেখা গেল সময় গিয়েছে ঠিকই, কিন্তু ছবিটা রয়ে গিয়েছে একই রকম। এখনও যে বিষয়টা জানাচ্ছেন স্থানীয়রা, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। যেমন পাশে এই যে বহুতল, সেই বহুতলের আগেও দেখা গেছিলো, এখনও সেই একই অবস্থা রয়েছে। একটি বহুতল হেলে একেবারে পাশের বহুতলের গায়ে পড়ে রয়েছে, যার মধ্যে গ্যাপ হচ্ছে এরকম একটা আঙুলের থেকেও কম। डर लगता है ये सब जगह, लेकिन क्या करें, हम लोग क्या कर सकते हैं। वो लोग सुनता ना, वो लोग उधर बारी वाला वो लोग ठीक करा लेता तो फिर ये जरूरत नहीं था। 7-8 साल से रहते हैं, एकदम सीधा था। ये अभी बाद में उधर से झुका ना,
तो इधर का पाइप वगैरह सब टूट गया। डर तो है ही है कि उधर से आके हम लोग के ऊपर गिर जाएगा। একটি বাড়ি হেলান দিয়েছে পাশের বাড়ির গায়ে, এক বাড়ির এসি ঠেকে গিয়েছে পাশের বাড়ির দেওয়ালে। डर तो सभी को लगता है, ऐसा बात नहीं है, जान कर सब तो फिक्र है, लेकिन करे तो क्या करे, वो तो पेट के लिए तो खटना पड़ता है। সব সময় তো আতঙ্কের মধ্যে আছি, কেন ভয় লাগছে কখন কি হবে না হবে। আর আমার তো নিজের দোকান, কোথায় ভাঙতে এসেছিল কোথায় ভেঙে দিল, তারপরে তো কিছুই দেখলাম না। দেখছি কি সব চুপচাপ যেমনি আগে রইলো অমনি হয়ে গেল। 4 দিন এদিকে ওইদিকে লাফালাফি হলো, তারপর সব শেষ। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, 15 নম্বর বড়র চেয়ারম্যানও বলছেন তিনিও ভয়ে আছেন। বিল্ডিং ভাঙতে গেলেই কিছু লোক এসে ঝামেলা করছে, হয়তো পাবলিক আছে আর কিছু লোক আছে তার সঙ্গে ওই যারা প্রমোটার করছে তাদের গুন্ডা ফন্ডারা নিয়ে এসে ঝামেলা করছে। অনেক বাড়ি এরকম কোর্টের অর্ডারে আটকে আছে এবং সেখানে আইনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না। আমরা যদি এখন জোর করে কিছু করতে যাই তাহলে কোর্ট আমাদের ধরবে। সেই কারণে অনেক কিছু মারপ্যাচ আছে আইনের। আমরা আতঙ্কে আছি, আমি আতঙ্কে আছি যে এইভাবে চলতে পারে না। গার্ডেন রিচের বিপর্যয় আদৌ কি দুর্ঘটনা নাকি কার্যত খুন? প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে ওঠে বেআইনি বহুতল? তখন এইসব প্রশ্ন উঠলেও আজও কোনো উত্তর মেলেনি। আদৌ কি কোনো দিন মিলবে? একাধিক প্রশ্নের উত্তর অধরা মুম্বাই অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনাতেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু যাকে সিসিটিভি ফুটেজে সৈফ আলী খানের বহুতলে সিঁড়িতে দেখা যাচ্ছে আর যাকে পুলিশ গ্রেফতার করেছে, দুজনে কি একই ব্যক্তি নাকি দুজন ভিন্ন মানুষ? এই প্রশ্ন জোরালো হচ্ছে, তার কারণ ধৃত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের বাবা দাবি করেছেন পুলিশের হাতে ধৃত তারই ছেলে, কিন্তু সৈফ আলী খানের বাড়ির সিঁড়িতে যাকে দেখা যাচ্ছে সে তার ছেলে নয়। বাংলাদেশ থেকে টেলিফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। আমি তো দেখেছি, এখানে ভালো করে দেখলাম যে তার চুল অনেক বড়, সামনে চোখ ঢেকে যায়। হ্যাঁ, কিন্তু এইরকম চোখ ঢাকা ছবি চুল আমার ছেলে রাখে না এবং চেহারা অন্য ধরনের একটু দেখা যায়। তারপরে আপনাদের ভারতবর্ষ তো বিশাল, কারো সাথে চেহারার কিছু না কিছু মিল থাকে এবং এ তো ছোটখাটো আমাদের বাংলাদেশে একটা প্রদেশের মতো। কত বড় ভারতবর্ষ দেশ, কিছু না কিছু লোকের সাথে মিল থাকে, ডিফারেন্স আছে, দুটো ফটো আলাদা। 15 তারিখ মাঝরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সৈফ আলী খান। এরপর তার বান্দ্রার বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে থানের এক শ্রমিক বস্তি থেকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে। মুম্বাই পুলিশের দাবি এই ঘটনায় একাধিক তথ্য মিলেছে শরীফুলের কাছ থেকে। ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। মহারাষ্ট্রে এসে প্রথমে কাজ নেন একটি নির্মাণকারী সংস্থায়, এরপর থানের একটি পানশালায় হাউসকিপিং এর কাজ করতেন। সূত্রের খবর, যে হোটেলে কাজ করতেন সেখানে সেরা কর্মচারীর পুরস্কার দেওয়া হয় তাঁকে। দিন 15 আগে শরীফুল আসেন মুম্বাইয়ে। তদন্তকারীদের দাবি, শরীফুল স্বীকার করেছেন বর্তমানে কাজ না থাকায় চুরি করার সিদ্ধান্ত নেন, আর সেই উদ্দেশ্যেই সৈফ আলী খানের বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে চলে গিয়েছিলেন একদম 12 তলায়। সৈফের বাড়িতে হামলার পর পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম বদলেছেন, বদল করেছেন আস্তানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিকে এরই মধ্যে সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বিজেপির মন্ত্রী নীতিশ রানে। পুনেতে এক সভায় বৃহস্পতিবার তিনি বলেন, দেখুন বাংলাদেশের নাগরিকরা মুম্বাইয়ে কি করছে, ওরা সৈফ আলী খানের বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছে। আগে ওরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, এখন বাড়িতে ঢুকছে। হয়তো ওই ব্যক্তি সৈফকে নিয়ে যেতে এসেছিল, সেটা বরং ভালোই হয়, আবর্জনা ওরা নিয়ে যাক। এখানেই থামেননি বিজেপির মন্ত্রী। সৈফ আলী খানের ওপর আদৌ কোনো হামলা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, আমার সন্দেহ আছে সত্যিই তিনি ছুরিকাহত হয়েছিলেন নাকি অভিনয় করছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় তো নেচে নেচে হাঁটছিলেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিজেপির শীর্ষ নেতা, তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরই পুলিশ সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে, অথচ বিজেপির মন্ত্রী প্রশ্ন তুলছেন আদৌ হামলা হয়েছিল নাকি পুরোটাই নাটক। গত বুধবার গভীর রাতে দুষ্কৃতীর ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হন সৈফ আলী খান। অল্পের জন্য প্রাণে বাঁচেন। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল, আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনে লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। মঙ্গলবার ছাড়া পেয়েছেন তিনি। মহারাষ্ট্রে বিজেপির অস্বস্তির মধ্যেই বাংলাতেও বিজেপিতে বিভাজনের কৌশল নিচ্ছেন কুণাল ঘোষ। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। শুরুটা হয়েছিল মঙ্গলবার।
সল্টলেকে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। জেলা ও রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। কিন্তু দলের এহেন বৈঠকে কেন উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারীর মতো নেতা? প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত মজুমদার। পাল্টা কড়া প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারীও। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মধ্যে কি চওড়া হচ্ছে ফাটল? এর প্রেক্ষিতে এবার বিজেপির দুই শীর্ষ নেতাকে মার্কশিট দিয়ে বসলেন কুণাল ঘোষ। সেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীকে বহুধাপ এগিয়ে রাখলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ, তিনি সুকান্তবাবু থেকে আপনাকে বেশি নম্বর দিচ্ছেন। না, নমস্কার। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে মার্কশিট দিয়ে থেমে থাকেননি কুণাল ঘোষ। কেন নম্বরের এই আকাশ পাতাল ফারাক, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। আমার বয়স যত, তত বছর রাজনীতিতে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়। রাজ্য বিজেপি থেকে বিভাজনের কৌশল নিয়েছেন কুণাল ঘোষ। তাতে কি কাজ হবে? সত্যি কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মধ্যে মতপার্থক্য রয়েছে? এবিপি আনন্দ।